নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত 1.5 মাস ধরে যেভাবে রাজপথে বারবার বেনজির জনস্রোত আছড়ে পড়তে দেখলাম, তাতে শঙ্খ ঘোষের শব্দগুলো আবার মনে পড়ে গেল। স্পষ্টত এই জেলাগুলোর সঙ্গে সঙ্গে তিলোত্তমার বিচার চেয়ে জেগেছে তিলোত্তমা। নিজের জীবন দিয়ে ওই ডাক্তার মেয়েটা আমাদের সবাইকে দেখিয়ে গেল যে মানুষ একজোট হয়ে রাস্তায় নামলে সিস্টেমের ঘুণ ধরা দেয়াল নড়িয়ে দেয়া যায়। তবে এই লড়াই কি শেষ পর্যন্ত সুবিচারের লক্ষ্যে পৌঁছবে? আজ আমরা যাদের এই অনুষ্ঠানে ডেকেছি তাদের কারো রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, কিন্তু তারা কেউই আজ রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসেননি, এসেছেন নাগরিক সমাজের প্রতিনিধি হয়ে। সেই সদ্য পুনর্জাগ্রত নাগরিক সমাজের বেনজির প্রতিবাদী আমাদের আজকের বিষয় কতদূর যায় নাগরিক স্বর, বুঝিয়ে দিল আরজিকর, পথে প্রতিবাদের ঝড়, ভাঙতে পারবে দানবগড়। দেখুন, শুরুতেই বলবো, যে সময়টা ওই কাশফুল আর শিউলি ফুলের দখলে থাকে, এই বছর সেই সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে একটা অকালে ঝরে যাওয়া ফুলের যন্ত্রণা। গোটা পৃথিবী সেই যন্ত্রণার শরিক হতে পারে, কিন্তু বোধনের আগেই বিসর্জনের হাহাকার যাদের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী, আজ তাদের বলার অধিকার সবচেয়ে বেশি। তাই এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের শোনাবো তিলোত্তমার মা বাবার কথা। আমরা কৃতজ্ঞ যে এই অনুষ্ঠানে তারা যোগ দিয়েছেন। গত 8ই আগস্ট বৃহস্পতিবার সকালবেলা 8:10 আমার মেয়ে ঘর থেকে হসপিটালে ডিউটির উদ্দেশ্যেই বেরিয়েছিল। আমি জানতাম না আমার মেয়ের সেদিনই লাস্ট ডিউটি বের হওয়া হবে, এবং তারপর সে আর ঘরে ফিরে আসেনি। এবং রাত্রি সেদিন 11:15 লাস্ট আমার মেয়ের সাথে আমার কথা হয়েছিল। তারপর আর তার সঙ্গে আমার কথাও হয়নি। আমার মেয়ে তো অন ডিউটি অবস্থায় ছিল, হসপিটালে একটা সুরক্ষিত জায়গায় ছিল। কেন তার সাথে এরকম অমানসিক অত্যাচার হলো এবং নির্মমভাবে তাকে খুন করা হলো, আজ 46 দিন পরেও আমি এর বিচার খুঁজে বেড়াচ্ছি। হয়তো আপনারাও বিচার খুঁজে বেড়াচ্ছেন। আমি চাই, কার কাছে যাব এই বিচারের জন্য? এই শুধু একটাই কোশ্চেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে এখনও 46 দিন পরেও। প্রতিটা সেকেন্ড মানুষের জীবনে কতটা দুর্বিষহ হতে পারে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা একটাই কথা বলবো, কারো জীবনে যেন এই ঘটনা, এইরকম একটা ফোন কারো কাছে না আসে, যেটা আমাদের 9 তারিখ সকাল 11টার সময় এসেছিল। কি আপনারা চেষ্টা করুন সবাই মিলে যে আমরা যেন ন্যায় বিচার পাই। আর কি বলবো, আমাদের বলার মতো কিছু নেই। মেয়ের সাথে যে অমানসিক অত্যাচার হয়েছে এবং যারা সমস্ত জড়িত, মানে যারা শনাক্ত হোক এবং দোষীরা ধরা পড়ুক, বিচার আমরা তাই পাই তাড়াতাড়ি, এটাই চাই। আমরা আশা করছি সিবিআই এবং সুপ্রিম কোর্ট যে নজরে বিচার ব্যবস্থা মানে তদন্ত চলছে, তদন্ত একটা সত্য প্রক্রিয়া বেরিয়ে আসবে এবং অপরাধীরা খুব দ্রুত শাস্তি মানে শনাক্ত হবে এবং শাস্তি পাবে। সুপ্রিম কোর্টের উপর আমাদের পুরনো আস্থা আছে এবং সিবিআইয়ের উপরও আস্থা আছে। 45 দিন হয়ে গেছে, এটা বড় কথা না, তাদের সময় দিতে হবে। সুপ্রিম কোর্টে বলেছে, তাদের সময় দিচ্ছি এবং আশা রাখছি আমরা কিছু একটা পাবো। একটা কথা বলি, যারা আন্দোলন করছে এবং আমাদের পাশে আছে তাদের আমরা নিজের পরিবারের সদস্য মনে করছি, এবং যতদিন আমরা বিচার না পাই তারা যেন এরকমভাবে আমাদের সঙ্গে থাকে। আমরা যতটুকু সশরীরে না পারি, মন থেকে তাদের পাশে সবসময় আছি। আন্দোলনকারী সমস্ত জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর এবং সমস্ত সাধারণ নাগরিক এবং দেশবাসী, সমস্ত বিশ্ববাসী যারা আমাদের সাথে দাঁড়িয়েছে, এই আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে, তাদের আমার মানে কৃতজ্ঞতা জানানোর বললেও কম হবে। তাদের আমি ঘরের নিজের পরিবারের লোকই মনে করি, এবং যতদিন না আমি বিচার পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে, আন্দোলনে থাকে। প্রত্যেকটা দুর্গাপুজোই আমাদের আর বাড়িতে আলো জ্বলবে না, মেয়েটা ফিরবে না, এগুলো তো থাকবেই, আমাদের এভাবেই চলতে হবে। আমাদের জীবন এখন এইভাবেই টেনে টেনে চলতে হবে, এটাই আমরা মানে বাস্তব আমাদের ভাগ্য। আর কি বলবো, সবাই সমস্ত কথা বোধহয় ম্লান হয়ে যায় ওই চোখের জল আর যন্ত্রণার কাছে, যে যন্ত্রণার শরিক হওয়ার চেষ্টা করছি আমরা সবাই। আর তাই এত প্রতিবাদ, এত মিছিল। ওই সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন না, মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত। এই অকালে ঝরে যাওয়া ফুলের যন্ত্রণা বুকে নিয়ে শুধু তো এই পরিবারটা নয়,
এ রাজ্যের অসংখ্য জুনিয়র ডাক্তার দিন রাত এক করে কখনো লালবাজার, কখনো স্বাস্থ্য ভবনের সামনে বুক চিতিয়ে চ্যালেঞ্জ করেছেন রাষ্ট্রশক্তিকে। তার মধ্যে এক মুখ দাড়ি আর সদা উজ্জ্বল চোখের একটা ছেলে আরও অনেকের মতো একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল। মাধ্যমিকে অষ্টম, উচ্চ মাধ্যমিকে একাদশ, নিটে প্রথম সারিতে। কিন্তু আরও অনেক সতীর্থের মতো সেও শুধু নিজের কেরিয়ারটুকু নিয়ে ভাবছিল না। আরও অনেকের মতো তারও এখন একমাত্র লক্ষ্য তিলোত্তমার জন্য বিচার ছিনিয়ে আনা। আজ মঞ্চের ওপরে আমার প্রথম বক্তা ডাক্তার দেবাশিস হালদার। বলার শুরুতেই কয়েকটা কথা আগে স্পষ্ট করে নিতে চাই যে ঠিক যেভাবে সুমনদা আমার পরিচয় দিলেন সেই জিনিসটা নিয়ে কিছু কথা প্রথমে বলে নেওয়া দরকার বলে মনে হচ্ছে। যে এই যে একটা প্রচণ্ড মেধাবী একজন বা খুব দরিদ্র ঘর থেকে উঠে আসা একজন কিছু মানুষ, কয়েকটা মুখ আসলে এই আন্দোলনকে প্রতিবাদের স্বর হিসেবে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরেছে। আমার মনে হয় এই জায়গাটা একটাভাবে ভাঙা দরকার। আমাদের আন্দোলনের স্পিরিট এটা কিন্তু নয়। আমরা প্রথম দিন থেকে মনে করছি যে এই আন্দোলন আমরা জুনিয়র ডাক্তাররা শুরু করেছি। সেই আন্দোলনে আমাদের পাশে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে, যে জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীরা এই রোদে পুড়ে জলে ভিজে লালবাজারে স্বাস্থ্য ভবনে প্রত্যেকে রাত কাটিয়েছে, দিন কাটিয়েছে, দিন রাতের হিসেব করতে পারিনি আমরা। তাদের পাশে থেকে যে সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রেখেছেন এবং আমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দিয়ে যে সাধারণ মানুষ, যে স্কুল ছাত্রীটি নিজের স্কুলের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়িয়েছে, নিজের সাহসের কথা বলেছে, যে ডেলিভারি বয় নিজের ইনসেন্টিভের কথা চিন্তা না করে আমাদের পাশে এসে মিছিলে দাঁড়িয়েছে, যে আইটি শ্রমিক নিজের সারাদিনের ডেস্ক জবের কাজ করার পরেও আমাদের প্রতিবাদ মঞ্চ, ধর্ণা মঞ্চে এসে দাঁড়িয়েছে। এই আন্দোলনের মুখ কিন্তু প্রত্যেকে, এই আন্দোলনের প্রতিবাদের ভাষা কিন্তু সবার। এরপর আসে গোটা বিষয়টা নিয়ে বলতে আসা। প্রথমেই কাকু কাকিমা বললেন, কাকু কাকিমার কথা শুনলাম, কাকু কাকিমার কথা, অভয়ার মা বাবার কথা। দেখুন, আমাদের এই আন্দোলন যে জায়গা থেকে শুরু হয়েছিল সেই জায়গা থেকে আজ আন্দোলন যে জায়গায় পৌঁছেছে, শুরু থেকে শেষ বা শুরু থেকে আজকের যে জায়গাটা এসে পৌঁছেছে একটা প্রাথমিক পর্যায়ে অবধি অনেকগুলো ধাপ আমরা পেরোতে গেছি। সেই জায়গা থেকেই আজকে আন্দোলনের, আজকে যে অনুষ্ঠানের যে নামকরণ, যে ভাঙতে পারবে কি দানবগড়, আজকে প্রতিবাদের স্বর, নাগরিক স্বর। আরজি করে যে ভয়াবহ নারকীয় ঘটনা আমাদের সহকর্মীর সাথে ঘটলো তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছিলাম। আমাদের প্রথম প্রধানতম দাবি ছিল ন্যায় বিচারের দাবি, যে কারা এই ঘটনা ঘটালো, কিভাবে ঘটালো, তাদের অত্যন্ত দ্রুত চিহ্নিতকরণ করতে হবে এবং তাদের যথাযথ শাস্তি দিতে হবে। এবং তার সাথে সাথে এই আন্দোলন যত এগোলো আমরা দেখলাম যে এই আন্দোলন আসলে সবার আন্দোলন হয়ে উঠছে, সকলে নিজের আন্দোলন বলে মনে করছেন। এই জায়গা থেকে যে আজকে অভয়ার ন্যায় বিচার পাওয়া যেমন আমাদের লক্ষ্য, ঠিক তেমনি আজকে পশ্চিমবঙ্গের যে নাগরিক স্বর, নাগরিক সমাজ এই জায়গায় আন্দোলনটাকে পৌঁছেছে যে আর একটাও অভয়া যাতে না হয়, আর একটাও অভয়া যাতে না হয় সেই দিকে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। সেইটা কিন্তু আমাদের আন্দোলনের একটা মূল স্বরের দিকে হয়ে দাঁড়িয়েছে। আমরা বারবার বলেছি, আমরা যে 5 দফা দাবি, জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে আমরা প্রথম থেকে বারবার বলেছি। সেখানে বিভিন্ন দাবির মধ্যে পুলিশ প্রশাসনের অকর্মণ্যতার কথা থেকেছে, তথ্য প্রমাণ লোপাটে স্বাস্থ্য প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, তাদের অকর্মণ্যতা, সেটাকে দায়ী করে তাদের অপসারণ, তাদের পদত্যাগ, এই দাবি যেমন থেকেছে। আমাদের ন্যায় বিচারের দাবি থেকেছে। আমাদের সুরক্ষার প্রশ্ন, ডাক্তারি ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্রশ্ন, যে প্রশ্নের বেশ কিছু অংশ আমরা ছিনিয়ে আনতে পেরেছি, কিছু ডিরেক্টিভ আমরা পেয়েছি এবং আমরা এই কথাও বারবার প্রমাণ করতে চেয়েছি যে একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সুরক্ষা শুধুমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে হয় না। একজন রোগী যে হেনস্থার মধ্যে পড়েন, সেটা রেফারেল সিস্টেমের কারণে, সেটা বেডের কারণে, সেটা নানা রকম কারণে, দালাল চক্রের কারণে, এইগুলো যদি সমাধান না হয় তাহলে কিন্তু গোটা ব্যবস্থা আমাদের সুরক্ষার সমাধান হবে না। সেই ব্যাপারেও কিন্তু বিভিন্ন ডিরেক্টিভ আমরা ছিনিয়ে আনতে পেরেছি। কিন্তু কী জিনিস এখন আমরা পাইনি? যে ভয়ের রাজনীতি, যে প্রত্যেকটা জায়গায় ভয়ের রাজনীতির কথা আমরা বলছি, প্রত্যেকটা মেডিকেল কলেজে ভয়ের রাজনীতি, এবং যে রাজনীতিকে যদি আমরা ছুঁড়ে ফেলতে না পারি, এই যে দানবগড়ের কথা বলা হচ্ছে, যে ভাঙতে পারবে কি দানবগড়, এই দানবগড় মানে আসলে কি?
এটা কিন্তু শুধুমাত্র প্রত্যেকটা মেডিকেল কলেজের বিষয় নয়। আজকে আমরা দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সেটা পাড়ার ক্লাব হোক, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হোক, প্রত্যেকটা জায়গায় একটা ভয়ের রাজনীতি, যেখানে ন্যায়ের কথা বলতে যাওয়া, ন্যায় বিচার চেয়ে যে কোনো কণ্ঠ তাকে কিন্তু দমিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা জারি রয়েছে। এবং সেটা খুব নতুন কিছু এটাও কিন্তু আমরা মনে করছি না। কেউ যদি মনে করেন যে আমাদের বক্তব্য যে শুধু এই যে কোনো একটি বিশেষ দলের শাসনকালে এই গোটা ব্যাপারটা সৃষ্টি, তার কোনো এর আগে কোনো ইতিহাস নেই, অন্য জায়গায় কোনো নেই, সেটাও যেমন নয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু এই ভয়ের রাজনীতিটার বিরুদ্ধে আজকে লড়ছি। আজকে যে নাগরিক স্বর পথে নেমেছে, এই পথে নামা প্রত্যেকটা মানুষ কিন্তু এই জায়গা থেকে শাসকের চোখ রাঙানিকে একটাভাবে উপেক্ষা করতে শিখছে। আজকে আমাদের পাশে এসে আমরা যখন এই ধর্ণা মঞ্চে বসে রয়েছি, আমরা স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘ 11 দিন অবস্থান করেছি, আমরা লালবাজারের সামনে অবস্থান করেছি, আমরা নিজেদের কলেজগুলোর প্রোটেস্ট সাইট ধর্ণা মঞ্চে যে বসে থাকছি, আমরা একসময় পূর্ণ কর্মবিরতি চালাচ্ছিলাম, এখন কিছু আংশিক জিনিস আমরা দাবি ছিনিয়ে আসার পর এখন আংশিকভাবে কর্মবিরতি থেকেও ফিরেছি। প্রত্যেকটা সময় এই সাধারণ মানুষ, এই নাগরিক স্বর কিন্তু আমাদের পাশে এসে কয়েকটা কথা মনে করিয়ে দিয়েছে। আমার সহকর্মী আশফাক এসে একটা কথা বলেছিল, সেই কথাটা আবার আমি উল্লেখ করতে চাই, যে আন্দোলন কিন্তু শিখিয়েছে যে ভয় যেমন ছোঁয়াচে, সাহসও কিন্তু ঠিক তেমনি ছোঁয়াচে। এই গণ আন্দোলন, এই নাগরিক আন্দোলন সেই সাহসের কিন্তু একটা সঞ্চার ঘটিয়েছে। আমরা মনে করতে শিখেছি যে চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, এটা আমাদের মন্ত্র। আমরা কিন্তু এই মন্ত্রকে কাজে লাগিয়ে আমাদের সহকর্মীর ন্যায় বিচারের দাবিতে এতদিন দাঁড়িয়েছিলাম এবং এর পরেও কিন্তু একইভাবে দাঁড়িয়ে থাকব। কয়েকটা জিনিস, একটা কনফিউশন জিনিস তৈরি হচ্ছে যে আমাদের আন্দোলন বুঝি যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন একটাভাবে নাকি আমরা এই যে আংশিক কর্মবিরতি তুলে দিয়েছি তার ফলে নাকি স্তিমিত হয়ে গেছে, আমরা নাকি আর আন্দোলনে নেই, এরকম বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিতভাবেও এর প্রচার চলছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা ব্যক্তিদের মধ্যে এরকম নানা কথা শুনেছি। এমনকি কিছু সাধারণ মানুষেরও মনে হচ্ছে যে না, এবার ঠিক কী হলো, আমরা যে এতদিন ধরে অবস্থান করছিলাম, নানা কিছু করছিলাম, কর্মবিরতিতে ছিলাম, তাহলে এবার কি আমরা আন্দোলনের রাস্তা থেকে সরে আসলাম? আমরা কিন্তু খুব স্পষ্ট কয়েকটা কথা বলতে চাই যে আজকে এতদিন ধরে আন্দোলনের ফলে, আন্দোলনের চাপে আমরা কিন্তু বেশ কিছু জিনিস ছিনিয়ে আনতে পেরেছি। আমরা কিন্তু রাজ্য প্রশাসন হোক, সিবিআই হোক, সুপ্রিম কোর্ট হোক, কেন্দ্রীয় সরকার হোক, কারুর প্রতি আমাদের ভরসা নেই। কেননা আমরা দেখেছি আমরা যদি আজকে এই আন্দোলনটা এত জোরদারভাবে না চালাতে পারতাম, তখনই কিন্তু এই গ্রেপ্তারগুলো হয়েছে। তখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, তখন টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন, তখন কোনো একটা তদন্তে অগ্রগতি হয়েছে, যখন আমরা আমাদের আন্দোলনকে একদম চরম পর্যায়ে নিতে পেরেছি এবং আন্দোলনকে আমরা দৃঢ়তার সাথে নাগরিক আন্দোলনের সাথে মিশিয়ে সোচ্চারে রাখতে পেরেছি, তখন কিন্তু এই সামান্য বেবি স্টেপস টু জাস্টিসের কয়েক কদম কিন্তু আমরা এগোতে পেরেছি। তাই এই আন্দোলনে কিন্তু আমরা একই রকমভাবে আছি, একই রকম তীব্রতায় আছি। আমরা বলেছিলাম যে আজকে যে বন্যা চলছে, সেই বন্যা দুর্গত মানুষদের পাশে আমাদের আন্দোলনের এটাও একটা ফর্ম। অনেকে বলছে এটা আবার আন্দোলনের কি ফর্ম, বন্যা দুর্গতদের সাহায্য করা? আমরা বলতে চাই এটা কিন্তু একটা ফর্ম। আমরা মনে করাতে চাই যে আমরা জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনের মধ্যে ছিলাম, তার পাশে এত মানুষ যে নিজেদের সম্পৃক্ত করেছিলেন এবং তাদের আন্দোলন বলে মনে করেছিলেন, এবং যথার্থই এটা সবার আন্দোলন, আমরা মনে করি না এটা শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সেই গোটা ব্যাপারটার ন্যায্যতা দিতে কিন্তু আমরা প্রত্যেকটি বন্যা দুর্গত এলাকায়, আপনারা মিডিয়ায় খবর পাচ্ছেন, আমাদের পেজ থেকে আমরা আপডেট দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা নিজেদের অভয়া ক্লিনিক নিয়ে, ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছি। পৌঁছে গিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকে, এটা ঠিক পাশে থাকা নয়, যে সাপোর্ট, যে সহযোগিতা এবং আমাদেরকে নিজেদের মনে করে নেওয়ার যে ভাষ্য তারা দেখিয়েছেন, সেই ভাষ্যেরই একটা অঙ্গ হিসেবে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি এবং আন্দোলনে এটাও একটা ফর্ম। এবং আমরা এটাও মনে করিয়ে দিতে চাই যে আজকে 27 তারিখ আমাদের কথা ছিল, আমরা শেষ যে অবস্থান প্রেস রিলিজ থেকে বললাম যে অবস্থান আমরা আপাতত উঠিয়ে নিচ্ছি, কেননা বেশ কিছু জিনিস আমরা ছিনিয়ে আনতে পেরেছি। আমরা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নগরপাল, তাকে তার পদ থেকে টেনে নামাতে পেরেছি। আমরা ডিএমই ডিএইচএসকে তাদের পদ থেকে অপসারিত করতে পেরেছি। আমরা সুরক্ষা বিষয়ে বিভিন্ন ডিরেক্টিভ পেয়েছি, কিন্তু তার মৌখিক আশ্বাস, তার লিখিত আশ্বাস আমরা পেয়েছি, কিন্তু সেটা কতদিনে কার্যকর হবে সেই নিয়ে কিন্তু কলেজে কলেজে আমরা লড়ছি।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে প্রত্যেকটা কলেজে যে আরডিএগুলো তৈরি হচ্ছে, যে আরডিএগুলোর মান্যতা আমরা চাইছি, তারা কিন্তু প্রত্যেকটা কলেজে এই সিকিউরিটি বিষয়ে আমরা লড়াই চালাচ্ছি। কিন্তু এই যে থ্রেট কালচার, এই যে ভয়ের রাজনীতি, এই যে প্রত্যেকটা পর্যায়ে ভয়, যার শিকার আমরা মনে করি, আমরা স্পষ্টতই মনে করি আমাদের সহকর্মী, আমাদের যে অভয়া, সে কিন্তু কোথাও এই ভয়ের রাজনীতির শিকার। যে দুষ্টচক্র, যে কারা তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিল, কেন একটা এরকম নৃশংস ঘটনার তথ্য প্রমাণ লোপাট করতে চাইবে কেউ? তারাই চাইবে যারা এই ভয়ের রাজনীতিকে প্রমোট করতে চায়, তারাই চাইবে। এবং আমরা এতদিনে এই আন্দোলন থেকে স্পষ্ট যে পুলিশ প্রশাসনের একাংশ, স্বাস্থ্য প্রশাসনের একাংশ, আমলাদের একাংশ তার মধ্যে কিন্তু একদম ডিরেক্টলি ওতপ্রোতভাবে জড়িত। এই গোটা ব্যাপারটাকে কিন্তু আমরা নগ্ন করতে পেরেছি, এক্সপোজ করতে পেরেছি আমাদের আন্দোলনের। এটা কিন্তু একটা জোরের জায়গা। তো সেই জায়গা থেকে আমাদের বলাই যে দানবঘর ভাঙতে পারবো কি পারবো না, প্রতিবাদের যে স্বর, বাংলার যে নাগরিক স্বর, তা কিন্তু দিগন্ত উন্মোচী। এর আগেও আমরা বহু উদাহরণ পেয়েছি যে বাংলার যে নাগরিক স্বর, তা কিন্তু এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে চোখ রাঙানিকে উপেক্ষা করে নামছে, কোনো দলীয় রাজনৈতিক পতাকার আন্ডারে নয়। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই আন্দোলন দেখাচ্ছে যে নিজের কথা আমরা নিজে বলবো, তার জন্য কোনো দলীয় পতাকার আন্ডারে আমাকে আসতে হবে না। এটাই আমাদের রাজনীতি। এই রাজনীতি, এই যে প্রতিবাদের রাজনীতি, ন্যায় বিচারের প্রশ্নে আমি অবিচল থাকছি এবং আমাদের যে নাগরিক স্বর, সেই স্বর দিয়ে এই ভয়ের রাজনীতিকে আমরা ভেঙে দিতে চাইছি। আমরা চাইছি এই যে দানবগড় মানে কি? এর শিকার আমাদের অভয়া, এর শিকার অতীতে কিন্তু থেকেছে কখনো অনিতা ধাওয়ান, কখনো আমরা দেখেছি উন্নাও হাথরসের ঘটনা, কখনো আমরা আমাদের রেসলার, আমাদের সাক্ষী মালিক ভিনেশ ফোগাট, তাদের ঘটনা আমরা দেখেছি। তো এই প্রত্যেকটি জায়গা কিন্তু এক সুতোয় বাঁধা। আজকে প্রীতিলতার শহীদ দিবস, একটা কথা উঠে আসছিল যে এই নাগরিক স্বর কিন্তু আমাদের শিখিয়েছে যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা নেমেছি। সেই অভয়ার ন্যায় বিচারের দাবিতে এই স্লোগান দিয়ে আমরা কিন্তু নেমেছি যে প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নেই, প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নেই, ধর্ষকামীদের ঠাঁই নেই, ধর্ষণ মানসিকতার ঠাঁই নেই। এই গোটাটাকে আমরা উপড়ে ফেলতে চাই। তাই আমাদের আন্দোলন কিন্তু, আমরা যতদিন না এই ন্যায় বিচার পাচ্ছি, আমাদের অভয়ার, আমাদের সহকর্মী ন্যায় বিচার পাচ্ছি, আমাদের আন্দোলন কিন্তু আরও তীব্রতর হবে। যারা ভাবছেন যে আমাদের আন্দোলন স্তিমিত হয়ে গেছে, তারা ভুল ভাবছেন, তারা একদম ভুল ভাবছেন। আগামী 27 তারিখ যেদিন সুপ্রিম কোর্টের হিয়ারিং হওয়ার কথা ছিল, ঠিক সেই দিনই আমরা কিন্তু আবার এই যে আমাদের আন্দোলন এরপর কোন পথে চলবে সে নিয়ে মানুষের মতামত জানার জন্য, আমাদের মতামত জানানোর জন্য নাগরিক কনভেনশনের আয়োজন করছি। সেখানে প্রত্যেকটা মতামত আমরা নেব এবং তারপর থেকে 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, এই প্রত্যেকটা দিন আমাদের আন্দোলনকে কি করে আমরা তীব্রতর করতে পারি সেই রূপরেখা কিন্তু আমরা জানাবো। ফলত কেউ যদি মনে করে থাকেন যে আমাদের আন্দোলন আসলে স্তিমিত হচ্ছে, তাদের মনে করে দিতে চাইবো তারা ভুল ভাবছেন। আমরা আন্দোলনে আছি। এবার বলতে পারেন যে সামনে তো পুজো, মানুষ কি উৎসবে ফিরবে না? আমরা কি আটকাচ্ছি মানুষকে উৎসবে ফিরতে? দেখুন, আমাদের যা মনের অবস্থা, আমরা হয়তো খুশি মনে কোনো একটা উৎসব পালন করবো, এটা হবে না, কিন্তু আমরা কাউকে আটকাতেও চাই না। যারা মনে করছেন উৎসবে আসবেন, আমরা উৎসবেও আছি, তারা থাকলে আমরা তাদের আটকাতেও পারি না। কিন্তু আন্দোলন, আমাদের যে দ্রোহ, সেটাও কিন্তু আমাদের কাছে উৎসব, আমরা কিন্তু তাতেও আছি। ফলত এই প্রত্যেকটা জিনিসের বিচার না হওয়া অবধি এবং আর একটাও অভয়া যাতে না হয়, এটা সুনিশ্চিত না করে আমাদের আন্দোলন কিন্তু থামবে না। এইটুকু প্রতিশ্রুতি আমরা দিতে পারি। জুনিয়র ডাক্তার যারা আমরা রয়েছি, তারা প্রত্যেকে, আমরা জানি আমাদের পাশে প্রত্যেকে রয়েছেন, সিনিয়র ডাক্তাররা রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, বাংলার প্রত্যেকটা মানুষ রয়েছেন, ভারতের প্রত্যেক মাসে রয়েছেন এবং বিশ্ববাসী রয়েছেন। আমরা এই জোরকে নিয়েই কিন্তু এই দানবগড়কে ভাঙার উদ্দেশ্যে আমরা কিন্তু এগিয়ে যাব। এটুকুই। ধন্যবাদ দেবাশিস। দেখুন, আমি দেবাশিস সঙ্গে সম্পূর্ণ একমত যে সত্যি এই আন্দোলন আমাদের কি দেখালো, সাধারণ মানুষ কিভাবে পাশে দাঁড়াতে পারেন। সেটাও ঠিকই বলছিল, স্কুলের বাচ্চা থেকে সুইগি জোম্যাটোর যারা ডেলিভারি বয়, একেবারে প্রতিদিন দিন আনি দিন খাই যাদের আমরা চলতি কথায় বলি, সেই চায়ের দোকানি থেকে কল সেন্টারের কর্মী, কিভাবে নিঃস্বার্থভাবে এই ছেলে মেয়েগুলোর পাশে তারা দাঁড়ালো। আমি বলছি কিন্তু কেন অন্যরকম? বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য, ঠিক যে কারণে আমি ওইভাবে ওকে ইন্ট্রোডিউস করলাম, তার কারণ ওদের প্রজন্ম বা তার আগের প্রজন্মকে কি শুনতে হয়েছে। সারা জীবন এদের শুনতে হয়েছে যে এই প্রজন্ম আত্মকেন্দ্রিক, এই প্রজন্ম স্বার্থপর, এরা নিজেদের কেরিয়ার ছাড়া কিচ্ছু ভাবে না।
অথচ ওরা দেখিয়ে দিল যে একজন সতীর্থ, একজন সহকর্মীর জন্য সমস্ত কিছু পণ করে ওরা অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত। আমি বলছি এইটাই এই আন্দোলনের শিক্ষা, ওদের শিক্ষা, আমাদের শিক্ষা, সবার শিক্ষা। দেখুন, আরজি করে যখন আন্দোলন চলছে, দেখবেন কথায় কথায় ছাত্র আন্দোলনের গায়ে রাজনীতির রং লাগানোর চেষ্টা হয়েছে। যারা চেয়েছেন রাস্তায় দিনের পর দিন বসে থাকা কিছু ছেলেমেয়ের রাত জাগা, গান বাজনা, এমনকি খাওয়া দাওয়া নিয়েও কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি, আসলে তারা ভয় পেয়েছেন। অন্য দেশের অসংখ্য উদাহরণ বাদ দিন, এ দেশেরই দুটো সরকারকে নাড়িয়ে দিয়েছিল ছাত্র আন্দোলন। 1973 সালে গুজরাটে ইঞ্জিনিয়ারিং কলেজের মেসের ভাড়া বৃদ্ধি নিয়ে শুরু হয়েছিল ছাত্রদের পথে নামা। তার মাত্র 1 বছর আগে বিধানসভা নির্বাচনে 168টা আসনের মধ্যে 140টা আসনে জেতা চিমনভাই প্যাটেল সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল ছাত্র আন্দোলন। অনেক ঐতিহাসিক বলেন, স্বাধীন ভারতের বুকে সেটাই নাকি ছিল প্রথম গণ আন্দোলন যাতে অগ্রণী ভূমিকা নিয়েছিল গুজরাটের ছাত্র সমাজ। আবার ঠিক ওই একই সময় বিহারের ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। ছাত্রনেতা হিসেবে নেতৃত্বে ছিলেন লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, সুশীল মোদিরা। এই ছাত্র আন্দোলনকে সামনে রেখেই সম্পূর্ণ ক্রান্তির ডাক দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ। সেই অগ্নিস্ফুলিঙ্গই দাবানলের চেহারা নিয়ে পরবর্তী ঘটনাপ্রবাহে জরুরি অবস্থা ও ইন্দিরা গান্ধী সরকারের পতন ডেকে আনে। সুতরাং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের মেসের ভাড়া ওই 70 থেকে 100 টাকা করাতে যে আন্দোলনের সূত্রপাত, তা কিন্তু এই দেশের রাজনৈতিক ইতিহাসটাকেই পাল্টে দিয়েছিল। কাজেই ছাত্র আন্দোলন অতি বিষম বস্তু, ইতিহাসই তার সাক্ষী। দেখুন, আমার পরের বক্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলছেন এই দেশের বহুত্ববাদ ও গণতান্ত্রিক মূল্যবোধে তার অগাধ আস্থার কথা। আর তাই বোধহয় আরজি করের ঘটনার প্রেক্ষিতে যখন দেখলেন যে তার সেই মূল্যবোধে আপোষ করতে হচ্ছে, মেয়াদ ফুরোনোর 3 বছর আগে এক মুহূর্তে ছেড়ে দিলেন বহু রাজনীতিবিদের অতিকাঙ্ক্ষিত রাজ্যসভার সদস্য পদ। এক কথায় পদত্যাগ করে বললেন, তৃণমূল ছেড়ে হাঁপ ছেড়ে বেঁচেছি। আমার পরবর্তী বক্তা প্রাক্তন আমলা জহর সরকার। নমস্কার। সুমনের এই শোতে আমার আজকে মনে আসছিল, ঠিক 3.25 বছর আগে এসেছিলাম। এই নামে কিনা অন্য নামে আমার মনে পড়ছে না, এরকম একটা শোতে এসেছিলাম বিতর্ক সভায়। তখন আমাকে অবসরপ্রাপ্ত আমলা, কিছুখানি মাঝে সাঝে লেখালেখি করেন, এরমভাবে নিয়েছিলেন সুশীল সমাজের লোক হিসেবে। আর তারপরে 3.5 বছর পরে আজকে প্রথম এলাম। মাঝে হলোটা কি আমার মনে হয় এক লাইন বুঝিয়ে দেওয়া উচিত। তা আপনি গেলেন কেন, এইসব নিয়ে অনেক রকমের প্রশ্ন ওঠে। আপনারা যদি 2021-এর কথা মনে করতে পারেন, নির্বাচনের কথা মনে করতে পারেন, দেখবেন যে একটা স্বতঃস্ফূর্তভাবে মধ্যবিত্ত শ্রেণী, শিক্ষিত শ্রেণী সবাই কিন্তু আজকের সরকারের পক্ষে ভোট দিয়েছিল। তারা মোদির ঢেউকে আটকেছিল বাংলার এতে। তখন কিন্তু এই অবস্থা ছিল না, কিন্তু তার থেকে 2-3 বছরের মধ্যে কী অবস্থায় গড়িয়েছে সেই নিয়ে আজকাল বর্ণনা করতে চাই না। তখনকার পরিস্থিতি আলাদা, আজকের পরিস্থিতি একেবারে আলাদা। তখন আমাকে ফোন করে হঠাৎ বললেন যে আপনি আসবেন, আর বলার আগেই দেখলাম টিভিতে বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনো রাজনৈতিক দল জয়েন করিনি, সেটা আমার মনে হয় স্পষ্ট করে দেওয়া উচিত। আমায় ওরা ডেকেছিলেন ওদের মনোনীত প্রার্থী হিসেবে, আমি কাজ করেছি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, এখন এবার 9 তারিখে আমার মনে আছে, 9 তারিখে আমাদের হাউস চলছিল, সোমবার অবধি চলার কথা ছিল। 9 তারিখে প্রচণ্ড গণ্ডগোল হওয়াতে হাউস বন্ধ করতে হলো ইত্যাদি। এবং আমরা কলকাতায় ফেরার পরে আসল বুঝতে পারলাম ঘটনাটা কী হয়েছে। দিল্লির কাগজে তো ওরমভাবে দেয় না আরজি করের। এই প্রথম যেটা আমার মনে হলো যে এর থেকে ঠিক 12 বছর আগে আমাকে যখন প্রসার ভারতীর দায়িত্ব দিয়েছিল আকাশবাণী, দূরদর্শন, ঠিক সেই সময় নির্ভয়ের ঘটনাটা হচ্ছিল। আর নির্ভয়ের ঘটনা তার কাভারেজ করতে গিয়ে অনেক বিতর্কে জড়িয়ে পড়েছিলাম। কেন, দূরদর্শন যতখানি স্বাধীন বলে ততখানি স্বাধীনতা কোনো সরকারই দেয় না। তা আমাদের ছেলেমেয়েরা সব ক্যামেরা নিয়ে চলে এসে বললো, স্যার আমাদের বসেরা যেতে দিচ্ছে না, ওখানে দেখুন জলকামান দিয়ে ছাত্রদের রায়সিনা পাহাড়ের ওপর আক্রমণ করেছে, আমরা কি যাব? আমরা যাও। সেই কাভারেজের জন্য পরবর্তীকালে
অনেক রকমের বিতর্ক হয়েছিল। নির্ভয়ার আন্দোলনটা আমি স্পষ্ট মনে আছে 26শে ডিসেম্বর 2012 থেকে নিয়ে তারপরে কতদিন চলেছে কি চলেছে দেখলাম। আর তারপরে কলকাতায় এবার দেখলাম যে তার থেকে অনেক বেশি স্বতঃস্ফূর্ত, অনেক বেশি জোরদার আন্দোলন, 1 নম্বর তফাৎ। দ্বিতীয় হলো দেখলাম যে নির্ভয়ার আন্দোলনে যা রাগ, আক্রোশ যা বেরিয়েছে, ঘৃণা বেরিয়েছে, কলকাতার আন্দোলনে সেই বেরিয়েছে, কিন্তু অনেক বেশি সময় ধরে তারা বজায় রেখেছে। দিল্লির লোক 15 দিন 1 মাসের মধ্যে কাজে ফিরে যেতে, 10 দিনের মধ্যে কাজে ফিরে যেতে আরম্ভ করলো। ভার্মা কমিটি বসিয়ে দেওয়া হলো, কিন্তু এখানে কোনো ভার্মা কমিটি বসালে মনে হয় না যে আন্দোলন থামবে। আন্দোলনটি আসলে কি প্রথমে 14 তারিখ রাত্রে যা দেখলাম, আপনারা বিশ্বাস করুন, আমরা 60-এর দশকের শেষের দিককার ছাত্র, নকশালবাড়ির জন্ম দেখেছি, আমরা পুরো 70-এর দশকের ছাত্র আন্দোলন দেখেছি, আমরা দেশে বিদেশে অন্যান্য ছাত্র আন্দোলন দেখেছি, কালচারাল রেভলিউশনের কাছে থেকেছি, প্যারিস রেভলিউশনের কাছে থেকেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এত স্বতঃস্ফূর্ত, ওগুলো সব কিন্তু অর্গানাইজড, মনে রাখবেন, তারা অর্গানাইজ করেছিল। একেবারে কমপ্লিটলি স্পন্টেনিয়াস একটা আন্দোলন 14 তারিখ রাত্রে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি আরজি করের কথা বলছি না, আরজি করের তো আন্দোলন চলছিল, তারা ছাত্রদের মধ্যে একটা সংগঠন ছিল, কিন্তু একেবারে অসংগঠিতভাবে যেভাবে আমার বাড়ি গড়িয়াহাটের কাছে যা অবস্থা দেখলাম যে মানুষের মধ্যে কতখানি রাগ, কতখানি ক্ষোভ জমে আছে, যে এইভাবে তার এক্সপ্রেশন দিচ্ছে। আমরা যারা একটু ওই বইটই নিয়ে ঘাটাঘাটি করি, তারা পড়েছিলাম 1985 সালের জেমস স্কটের একটা খুব নামকরা বই, ওয়েপন্স অফ দি উইক, দুর্বলের অস্ত্র। এগুলো পড়ার ব্যাপার, কিন্তু পড়ার পরে চোখের সামনে দেখলাম যে সাধারণ নাগরিক, সাধারণ মহিলারা তারা কতখানি শক্তি প্রদর্শন করতে পারে, কতখানি ঐক্যবদ্ধ থাকলে রাষ্ট্রযন্ত্রর অবস্থাটা কী হয়। এখন রাষ্ট্রযন্ত্র বলতে গেলে আমার মনে আসে যে আমি তো 40 বছর রাষ্ট্রযন্ত্র হয়ে কাজ করেছি, পরীক্ষা দিয়ে ঢুকেছি, অনেক ছেলেরা এখনও চেষ্টা করছে ঢুকতে। রাষ্ট্রযন্ত্র পেছনে নিয়ে আমার আনন্দ কেন? এই ক্ষেত্রে আনন্দ এই জন্যেই, কেন রাষ্ট্রযন্ত্র এই ক্ষেত্রে দেখা যাচ্ছিল তারা একটা নেতিবাচক ভূমিকা পালন করছে। সকলেরই প্রায় বিশ্বাস যে পুরো রেপ মার্ডারটি বা ধর্ষণ খুনটিকে ঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি। এ নিয়ে আমি খুব মৃদু ভাষায় বললাম যে কীভাবে ঠিকভাবে হয়নি। আমরা চেষ্টা করেছিলাম ওই তার প্রায় 3 সপ্তাহ ধরে, আফটার অল আমি তখনও তৃণমূল পার্টির সমর্থিত এমপি, যে দেখুন আমি তো একমাত্র প্রশাসন থেকে এসছি আপনাদের কাছে, এটা কিন্তু প্রথমে একটা প্রশাসনিক গলদ আছে, এর পেছনে ফ্যাক্টর অনেক আছে, মানে ডাক্তারি মাফিয়া, পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের ভূমিকা, অনেক রকমের ব্যাপার আছে, কিন্তু বেসিক্যালি ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। তো আমি চেষ্টা করেছিলাম বোঝাবার জন্যে রাজ্য সরকারকে, আমার ছোট ছোট স্লিপ দিয়ে নোট দিয়ে, যে এরম পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমটাই আমি পাবলিকলি বলে দিয়েছিলাম যে এই প্রিন্সিপাল ভদ্রলোককে এখনই সাসপেন্ড করুন আগে, তারপরে উই টক। প্রথমে সাসপেন্ড করুন, তারপরে কথা হবে। সেটা আবার ওই এদের কৃষ্ণন্দু গিয়ে এখন মুখে মাইক ধরিয়ে নিয়ে নিল আমার কাছ থেকে, একটু বিতর্ক হলো। যাই হোক, এখন এই পর্যায় থেকে কোথায় যাব? দেবাশিস তো বললো ওরা আন্দোলন চালাবে, এই আন্দোলন বজায় রাখবে ইত্যাদি। কিন্তু এই আন্দোলন কিন্তু শুধু আরজি কর কেন্দ্রিক নয়। আরজি কর হলো দেশলাই, আরজি কর হলো এক্সপ্লোসিভ, যেখান থেকে শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সমাজে অনেক জায়গায়। তার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্য লেগেছে এবং সবচেয়ে ভালো লেগেছে ডাক্তারদের আন্দোলন ছাড়াও, এটা হলো বাংলার মহিলারা বেরিয়ে এসে ওই রিক্লেম দ্য নাইট এবং পরপর তারা তাদের ডেমনস্ট্রেশন করলো। এটি নিয়ে আমার একটা লেখা ছিল কদিন আগে, যেখানে আমি বলেছি যে এটা দিয়ে কিন্তু দুটো ক্ষেত্র দখল করে তারা তৃতীয় দুর্গর দিকে তারা তাকাচ্ছে। প্রথম ক্ষেত্র হলো নিষিদ্ধর সময়, নাইট,
যেখানে একটা সামাজিক বিধি আছে, নাইটে এই করা উচিত, এরা বাড়িতে থাকা উচিত, এরা বাইরে থাকা উচিত, এদের সুরক্ষিত থাকা উচিত। এটা একটা কাল্পনিক আমরা একটা কনস্ট্রাক্ট তৈরি করে রেখেছি। সেখানে তারা প্রথমে সাময়িক বা কালিক একটা ক্ষেত্র দখল করলো সেই রাত্রি এবং পরবর্তীকালেও। দ্বিতীয়ত তারা একটা ভৌগোলিক দখল করলেন, তারা রাস্তার মোড়ে দখল দিয়ে। কিন্তু এই দুটো দখলের মাধ্যমে তাদের আসল দুর্গ, যে দুর্গর দিকে তারা নিশানা দিয়েছেন, সেটি হলো সামাজিক বিধি। এটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। কোনো আইন, আমি প্রায় 45 বছর পাবলিক লাইফের পরে বলছি, কোনো আইন কোনো দিন শুধরাতে পারবে না, কোনো দিন পারবে না। আজকেও রেপ হচ্ছে, কালকেও হয়েছে, গতকাল হচ্ছে, আগামীকাল হবে। কিন্তু যতক্ষণ না আমরা সামাজিক বিধি, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড থিঙ্কিং পাল্টাই। এখানে আমি ভদ্রমহিলা মোনালিসার ওটা দেখছিলাম, ওই ভাইরাল প্রোগ্রামটা দেখছিলাম। এই বিধি পাল্টাতে গেলে কিন্তু আমাদের সকলের মধ্যে একটা স্পর্শকাতরতা, একটা চেতনা, একটা মনোভাব পাল্টাতে হবে। আর সেই মনোভাব পাল্টানো যায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই ঘটনার দু চার দিন পরে একটি মেয়ে বাসে যাচ্ছিল, তার গায়ে স্পর্শ করেছে একজন কেউ। তিনি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে। চেঁচিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরেই সে বাসের অনেকেই, যে লোকটি কাজ করতে গিয়েছিল, যৌন হেনস্থা করতে গিয়েছিল, তাকে মারধর করেছে। মারধরকে আমি সলিউশন হিসেবে বলছি না, আমি খালি বলছি যে এই যে লাঞ্ছনাটি চুপ করে সহ্য করা, এটা বন্ধ করতে হবে। এটা বোঝাতে হবে যে আমার গায়ের দিকে তা হাত লাগালে বা আমার দিকে কুনজর দিলে আমি বলবো, এই অবধি ঠিক আছে। তারপরে সমাজের দায়িত্বটা চলে আসে যে আশেপাশে যারা আছে তারা যেন, উজ্জয়ন শহরে যে নির্লজ্জ ঘটনাটি হলো, একটি মেয়েকে রাস্তার উপর রেপ করলো, বাকিরা সবাই ফটো তুলে বেরিয়ে গেল, এটা বাংলাতে কোনোদিন হতে দেব না। আমরা হতে দেব না। এইটা একেবারে শপথ নিতে হবে। আমাকে অনেকেই বলেছিলেন, আমার প্রচুর বন্ধু, আমি অর্ধেক জীবন বাইরেই কাটিয়ে এসেছি, যে বাংলার নারী তো সবচেয়ে মুক্ত, সবচেয়ে স্বাধীন, সবচেয়ে তাদের এম্পাওয়ার্ড, তারা কেন আন্দোলনে নেমেছে? আর দ্যাট ইজ প্রিসাইসলি দ্য রিজন। এই পর্দানসীন রাজ্য থেকে পর্দানসীন মহিলারা কখনোই এই আন্দোলন করতে পারবে না। এটা বাংলার মুক্ত নারীরাই পারবে, তারা পথটা দেখাবে। আর বাংলার দাওয়াই ওইটাই গিয়ে আলটিমেটলি আমাদের সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত স্থান নেবে, যে ইউ ক্যানট গেট অ্যাওয়ে উইথ ইট। জিনিসটা হচ্ছে এটা করে পালাতে পারবে না। এছাড়া জাস্টিস বলছেন কেসের একটা বিহিত হবে, সিবিআই যখন নিয়েছে, ওরা যখন সবাই বলছে হবে, কিন্তু মূল যেখানে আমাদের আঘাত দিতে হবে, এই মহিলা অধিকার ছাড়াও, ডাক্তারদের ন্যায় ছাড়াও, সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি যে কী পর্যায়ে চলে গেছে আপনি বিশ্বাস করবেন না। আমি মনে আছে 50 বছর আগে যখন আইএসএ ঢুকেছিলাম, তখন যে অবস্থায় দেখেছি, দুর্নীতি বরাবর ছিল, আবার থাকবেও, কিন্তু কি অবস্থায় চলে গেছে আমাদের রাষ্ট্র প্রতিটি রাজ্যকে গ্রাস করেছে। কিন্তু আমার চিন্তা হলো আমার রাজ্যকে নিয়ে, অন্য রাজ্যেতে কি হচ্ছে সেটা তারা বুঝুক, তাদের ব্যাপার। আমাদের রাজ্যকে নিয়ে, আমাদের রাজ্যে আগেও ছিল, কিন্তু এখন যেভাবে তারা ওপেনলি দেখিয়ে বেড়াচ্ছে, যেভাবে তারা তাদের বলপ্রয়োগ করে বেড়াচ্ছে, যেভাবে নির্লজ্জ হয়ে চালিয়ে যাচ্ছে, সেখানে রুখতেই হবে। আমরা যদি ওইটাকে দ্বিতীয় প্রতিরোধ হিসেবে না ধরি, আমাদের পুরো আন্দোলনটি, এতদিনকার যে আন্দোলনটি চললো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সফল হবে না। আমি বৃথা কথাটি বলবো না। সফল করতে গেলে এর মধ্যে থেকে বেরোতে হবে, এক হলো ছাত্র আন্দোলনের অধিকার এবং ন্যায়, দ্বিতীয়ত হলো নারী শক্তির সম্মান, নারীর স্থানের সম্মান, আর তৃতীয়ত হলো দুর্নীতির সাথে একেবারে আপোষ নয় করতে গেলে আমরা অনেক উপায় আছে। আমি সেই নিয়ে বিস্তারিতভাবে ভাবছি, একবার ওদের কাগজে লিখবো যে কী করে করা যায়। নেম অ্যান্ড শেম করা যায়, বাড়ির বাইরে পোস্টার লাগানো যায়, অনেক কিছু করা যায়, যেখানে আমরা সমাজের তরফ থেকে বলবো যে আর নয়, বাস করো অভি, তবেই না এই আন্দোলনটির একটি মূল্য থাকে। এই বলে বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জওহরদা।
জগদ্দাকে বিশেষ করে ধন্যবাদ তার ব্যক্তিগত বিশ্লেষণের জন্য, যে কাছ থেকে যিনি নির্ভয়ার আন্দোলনকে দেখেছেন তিনি যখন বলেন যে নির্ভয়ার আন্দোলনের থেকে স্বতঃস্ফূর্ত আরজি করের আন্দোলন বা নির্ভয়ার আন্দোলনের থেকে জোরালো আরজি করের আন্দোলন, নিঃসন্দেহে এই শহরবাসী এবং রাজ্যবাসী হিসেবে গর্ব তো হয়ই। জহরদা বললেন যে আরজি কর, ঠিকই বললেন, এটা আমি বারবার বলছিলাম যে ওই হিমশৈলের চূড়ার মতো, চূড়াতে ঘটনাটা আছে ধর্ষণ এবং খুনের ঘটনা, নিচে যে বৃহৎ অংশটা আমাদের চোখের বাইরে অনেক সময় থেকে যায় সেটা হচ্ছে দুর্নীতির অন্ধকার, ঠিক যেখানে ছুঁলেন জওহর সরকার। দেখুন, সব থেকে দুর্ভাগ্যজনক হলো যে শাসক দলের শীর্ষ নেতানেত্রীরা এক সপ্তাহের মধ্যে ধর্ষকের এনকাউন্টার আর 2-3 সপ্তাহের মধ্যে ফাঁসি চাইছিলেন, সেই রাজ্য সরকারের তরফেই পরবর্তী শুনানির তারিখ 27শে সেপ্টেম্বরের বদলে কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। গোটা দেশের মানুষ যে মামলার দিকে তাকিয়ে আছে, সেই মামলাতেও এইভাবে তারিখ পে তারিখ চলতে থাকবে। ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্য অনুযায়ী শুধুমাত্র দেশের হাইকোর্টগুলোতে বিচারের অপেক্ষায় পড়ে আছে প্রায় 59 লক্ষ মামলা। তার মধ্যে প্রায় 2.5 লক্ষ মামলা চলছে 20 থেকে 30 বছর, প্রায় 62,000 মামলা 30 বছরেরও বেশি পুরনো, আর 3টে মামলা চলছে সেই 1952 সাল থেকে। আর স্বাভাবিকভাবেই এই মামলাগুলোর সঙ্গে জড়িত কোনো পক্ষের কেউই আর জীবিত নেই। শুধু সুপ্রিম কোর্টেই পড়ে থাকা মামলার সংখ্যা 82,000-এরও বেশি। আর এই মুহূর্তে জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মিলিয়ে জমে থাকা মামলার সংখ্যা 5 কোটিরও বেশি। ভাবুন, এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে আমাদের দেশে বিচারের রাস্তাটা সত্যি কতটা দুর্গম। তবু বিচার ব্যবস্থার প্রতি ভরসা তো আমাদের রাখতেই হবে। যাই হোক, আমার পরের বক্তা 1 বছর 5 মাস আগে এই আরজি করে কোটি কোটি টাকার মারাত্মক দুর্নীতির কথা এবিপি আনন্দের সামনে প্রথম তুলে ধরে, কিন্তু ব্যবস্থা নেওয়া দুরস্ত, মুর্শিদাবাদে বদলি করে দেয়া হয় তাকে। আমার পরের বক্তা সেই আপোষহীন হুইসেল ব্লোয়ার আক্তার আলী। নমস্কার। আরজি কর নিয়ে যখন কথা উঠেছে, আমাকে আরজি করের সম্পর্কে কিছুটা বলতে হবে। আরজি কর মেডিকেল কলেজ 138 বছর পুরনো মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজে ছাত্র দেশ বিদেশ, লার্নের ছাত্র, স্কলার, রিসার্চ স্কলার অনেক জায়গা আছে যারা বহু নাম করেছে। এবং এই আরজি কর মেডিকেল কলেজে ইতিহাসে একটা পার্ট, একটা ফেজ, যেটা আমি বলতে পারি গোল্ডেন পিরিয়ড, সেটা ছিল 2012 থেকে 2020। এই 2012 থেকে 2020-র মধ্যে আরজি করে ম্যাসিভ ডেভেলপমেন্ট হয়েছে। আমি একটু 2-3 মিনিট ব্যাকগ্রাউন্ড আরজি করে বলছি, যদি এটা এজেন্ডা থেকে বাইরে। সেটাতে 150 থেকে 250 সিট হয়েছে। গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাক্সিমাম রিসার্চ প্রজেক্ট, MRU মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ল্যাব, নেলস, DST, FIST প্রজেক্ট, অনেক প্রজেক্ট পেয়েছে এবং অনেক ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে। এই সময় যদি আমি ক্রেডিট দিই, তাহলে এই ক্রেডিট যাচ্ছে তখনকার ছাত্র, ফ্যাকাল্টি এবং অ্যাডমিনিস্ট্রেটরদের। ইস্টার্ন ইন্ডিয়াতে তখন এই ফেজে এই মেডিকেল কলেজ 1 নম্বর এবং অল ইন্ডিয়াতে 11 নম্বরে চলে যায়। একটা সময় এমন আসে কি আরজি কর মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ এবং IPGMERকে কম্পিট করতে শুরু করে দেয়। 2020-তে তার মধ্যে যে প্রিন্সিপাল 3 জন ছিলেন, ধরুন সুশান্ত ব্যানার্জি, পার্থজিৎ ব্যানার্জি এবং বটব্বাল, সুধোধন বটব্বাল। 20-তে বটব্বাল স্যার রিটায়ার করলেন। এবার উইলিংলি আনউইলিংলি আরজি করকে এমনভাবে এমন একটা হাতে দেওয়া হলো যে হাত আগে থেকেই নোংরা ছিল, যে হাতে কলঙ্কিত একটা হাত ছিল। জানুয়ারি 2021 সালে ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হিসাবে চার্জ নেন। সেদিন থেকে একটা আরজি করে ডাউনফল, আপনি কাউন্টডাউন, খারাপ সময়, এটা একটা আনফর্চুনেট একটা সময় শুরু হয়। সেই সময় যেটা প্রকাশ হয় স্বাস্থ্যর ক্ষেত্রে অনেক দুর্নীতি। সব থেকে যেটা উনি আগে কাজ শুরু করেন, ছাত্রদের পেছনে লাগা, তাদের হ্যারাস করা, বিভিন্ন রকম টাইম টু টাইম ওনার এগেনস্টে কমপ্লেন বিভিন্ন মাধ্যমে জমা হয়, কিন্তু কোনো অ্যাকশন হয় না। কমপ্লেন হয়েছে, RTI হয়েছে, অনেক কিছুই হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে, হাঙ্গার স্ট্রাইক করেছে, 21-এ কমপ্লেন হয়েছে, কোনো অ্যাকশন হয়নি।
22-এ হয়েছে, কোনো অ্যাকশন হয়নি। এবার কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। তো 23 সালে আমি থাকতে পারছিলাম না, তার কারণ এত অত্যাচার বেড়ে গেছিলো ওনার একটা নেক্সাস, একটা র্যাকেট, একটা খুব বড় গ্রুপ হয়ে গেল। তো তখন এত বেশি বেড়ে গেছিলো, আপনি বলতে পারবেন কি পাপ যখন বেড়ে যায় না, তখন ঈশ্বরকে, ভগবানকে তখন একটা অবতার, মেসেঞ্জার, কমান্ডার পাঠাতে হয় সে পাপটাকে সর্বনাশ করার জন্যে। 23-এ আমি চেষ্টা করেও ওনার কিছুই করতে পারিনি। আমার যত অভিযোগের কপি যখন সিবিআই রেড করে, অরিজিনাল কপি ওনার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। মানে এটা আপনি শুনলে অবাক হবেন কি 1000 পাতার কপি যখন সিজার লিস্টে বেরোচ্ছে, সেই অরিজিনাল কমপ্লেনের কপি পাওয়া যাচ্ছে। আমি ফাইট করেছি, আমি পারিনি, তখন আমি হেরে গেছি। ইউ বিলিভ মি, আমি অত্যাচার সব কিছু সহ্য করেছি, এভরি ডোর, কোনো একটা দরজা নেই যেখানে গিয়ে আমি খটখট করিনি, কিন্তু আমি হেরে গেলাম। হেরে গিয়ে আমি মুর্শিদাবাদ চলে গেছি, তারপরে ঠান্ডা হয়ে বসে গেছি, তার কারণ কিছু আমার করা ছিল না। ভিজিলেন্স কমিশন, অ্যান্টি কারাপশন, মানে মুখ্যমন্ত্রী দপ্তর, গভর্নর, ইনক্লুডিং প্রেসিডেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার বলুন কোন দরজায় গিয়ে খটখট করব। এবার নেক্সট হচ্ছে, যখন আমি বললাম না পাপ যখন বেড়ে যায়, আমি যখন চলে যাই, তারপরে কিন্তু অত্যাচার আরও বেশি বেড়ে যায়। এবার তখন ঈশ্বর, গড বলুন, মেসেঞ্জার হিসাবে এই আমাদের বোন তিলোত্তমাকে সিলেক্ট করে আরজি করে পাঠায়। হয়তো সে চেষ্টা করেছিল, কিন্তু অত্যাচারীদের সঙ্গে লড়তে পারিনি, কিন্তু সে নিজের প্রাণের আহুতি দিয়ে আমাদের পথ দেখিয়ে দেয়। 9 তারিখে এই ঘটনার পরে অটোমেটিক্যালি একটা বড় এজিটেশন আন্দোলন শুরু হয়, যেটা ইনিশিয়েট করেন জুনিয়র ডাক্তাররা, ছাত্ররা, তার সঙ্গে পশ্চিমবাংলার জনগণ, আপনারা, আমরা সবাই দাঁড়ালাম। আলটিমেটলি এই কেসটা আবার ওই কারাপশনের, দুর্নীতি কেসটা আমি কিছু করিনি। আমি যা করেছি তার থেকে 100 গুণ বেশি কাজ করেছে এই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, এরা করেছে। আমি করেছিলাম 1.5 বছর আগে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। কিন্তু 9 তারিখে এই ঘটনাটা হওয়ার ফলে অটোমেটিক্যালি অ্যাকশন হতে শুরু হয়। তখন আমি মনে করলাম কি এইটা রাইট টাইম, এখন যদি আমি চুপ করে থাকি তাহলে এই লোকটা আবার বেঁচে যাবে, আবার তিলোত্তমার এই ঘটনাটা আবার রিপিট হবে। তো আপনারা শুনেছেন কি তখন একটা যে কোনো একটা সময় আসে কি একটা বাজে সিস্টেমকে শেষ করা হয়, যেরকম সতী সিস্টেমকে একটা অ্যাবলিশ করলো। তো এদের আন্দোলনের মাধ্যমে আমি এটা বিশ্বাস করি কি থ্রেট কালচার পুরো বাংলা থেকে এই সেঞ্চুরিতে অ্যাবলিশ হয়ে যাবে। ওরা যে করছে ওদের পাশে আমিও আছি, আপনারাও আছেন, আমি এটাকে সমর্থন করছি। এটা অনেক বড় কাজ, এটা করার জন্যে সাহসের দরকার। ওদের একটা ক্যারিয়ারকে ওরা দাওতে লাগিয়ে লড়ছে, আমিও লড়ছি, আমি একা লড়েছি, কিন্তু ওদের পাশে আমিও দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে। এবং এই ঝড়টা থামবে না। এ কখন থামবে? বাংলা থেকে দুর্নীতিকে শেষ করে থামবে, বাংলা থেকে থ্রেট কালচারকে শেষ করে থামবে। অভয়া যতক্ষণ না জাস্টিস হচ্ছে কেউ থামবে না। কে থাকছে না থাকছে, কিন্তু আমি ওদের পাশে আগেও ছিলাম, এখনও আছি, সবসময় থাকবো। ওদের সম্পর্কে 2টো লাইন আমি বলছি, সেটা অবশ্যই হিন্দিতে, যদি আপনি পারমিশন দেন, আপত্তি না হয়। सर कफन बांध के निकला है, सर कफन बांध के निकला है, दीवाना है ये पगला है, मेरी धरती मेरा है वतन, मेरी धरती मेरा है वतन, माटी का कर्ज चुकाना है, माटी का कर्ज चुकाना। আমরা এই বাংলার মাটিতে জন্মেছি, এখানেই মাটির কোলে একদিন প্রাণ ত্যাগবো, এই মাটির আমরা রেডি। এবার আমাদের ঋণ চুকাতে হবে, যাবার আগে আমরা শপথ করছি ঋণ চুকাবো। আর এই সেঞ্চুরিতে ওদের মাধ্যমে এই থ্রেট কালচারটা পুরো অ্যাবলিশ হবে। এবং আরজিকর যেখানে ছিল, আরজিকর এখন পেছনে যাবে না, যতক্ষণ না তিলোত্তমার জাস্টিস হচ্ছে, অভয়া জাস্টিস হচ্ছে, যতক্ষণ না থ্রেট কালচার শেষ হচ্ছে, যতক্ষণ না দুর্নীতি হচ্ছে। এবার প্রতিবাদ খুবই বেশি ইম্পর্টেন্ট, তার কারণ এই যে
মানে অন্যায় প্রতিবাদ সব জায়গা থেকে করতে হবে, স্কুল থেকে করতে হবে। আপনারা শুনেছেন নার্সিং কলেজে প্রবলেম হচ্ছে, বিএড কলেজে প্রবলেম হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজে প্রবলেম হচ্ছে। এবার এটাকে এনকারেজ করতে হবে প্রতিবাদ করা, আর ওদের কথা শুনতে হবে। কলেজে করতে হবে, স্কুলে করতে হবে, মেট্রো রেলওয়ে স্টেশনে করতে হবে, যেখানে প্রয়োজন হবে সেখানে করতে হবে, সাহস দিতে হবে। এরা হচ্ছে নারী শক্তি। পশ্চিমবঙ্গালে আমাদের এই পূর্বজ, আমাদের এই বাংলার মাটি, আমরা গর্বিত। এখানে ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, তারপরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, এই মাটিতে, এই মাটি আমাদেরকে শিখিয়ে দিয়েছে সংগ্রাম করা, আন্দোলন করা। আমিও বাঙালি হিসাবে গর্বিত। ব্যাস, আর কিছু বলবো না, এটাই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দেখুন, ভাবা যায় যে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগপত্র তারই বাড়ি থেকে সিবিআই উদ্ধার করছে। আক্তার আলী কিন্তু হেরে যাননি, তার কারণ সবার আগে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ওই দুর্নীতির অংশে। আমি আবার বলছি যে তিলোত্তমা নিজের জীবন দিয়ে এই দুর্নীতি এবং থ্রেট কালচারকেও সামনে এনে দিয়ে গেল। জঞ্জাল মুক্তি কি করতে পারবো? আমরা করতে পারবো? আমি বলছি সামনে তো তিলোত্তমা নিজের জীবন দিয়ে এনে গেল, বাকি প্রশ্নের সামনে দাঁড় করালো কিন্তু আমাদের প্রত্যেককে। দেখুন, জওহরলাল নেহেরু কলকাতা শহরকে বলেছিলেন মিছিল নগরী। আক্তারদা বলছিলেন যে সেই মিছিল নগরী জাগলে দিনের পর দিন যে কত হাজার মানুষ রাস্তায় নেমে আসতে পারে তার প্রমাণ গত 1.5 মাস। আর ওয়েডনেসডে সিনেমাটা মনে আছে? সেই ফিল্মে পুলিশ কমিশনার অনুপম খের নাসিরুদ্দিন শাহকে অবাক বিস্ময়ে ফোনে জিজ্ঞেস করছেন যে আপনি কে? নাসিরুদ্দিনের উত্তর ছিল, ওই যে রাস্তার নামহীন ভিড় থেকে যে কোনো একজনকে আপনি বেছে নিন, ওটাই আমি। আই এম জাস্ট আ স্টুপিড কমন ম্যান। পুলিশ কমিশনারের পরের প্রশ্ন ছিল, আজ হঠাৎ এই স্টুপিড কমন ম্যান জেগে উঠল কী করে? নাসিরুদ্দিনের পাল্টা জবাব ছিল, কেন? ঘুম ভেঙে গেছে বলে অসুবিধে হচ্ছে। এইটাই হলো মোদ্দা কথা। জানেন, যুগে যুগে এই অনামী শান্তিপ্রিয় মধ্যবিত্ত সমাজকে একেবারে টেকেন ফর গ্র্যান্টেড করে নেন রাজনীতিবিদরা। ভোটার ভোটার এবং শুধুমাত্র ভোটার, দেগে দেয়া হয় একটা পরিচয়। তাই আজ যখন আলিপুরদুয়ারের শিক্ষাবিদ পরিমল দে থেকে সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন থেকে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, সঞ্জিতা বন্দ্যোপাধ্যায়, প্রদোষ পাল কিংবা সনাতন দিনদারা ওই পদ বা সম্মান ফিরিয়ে দেন, তখন রাজ্যের শাসকের কটাক্ষের মুখে পড়েন। অথচ দেখুন, দিল্লির উপকণ্ঠে যখন কৃষক আন্দোলনের সময় দেশ জুড়ে বিশিষ্টরা পরপর তাদের পদ্মসম্মান ফিরিয়ে দিচ্ছিলেন, তখন এই তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা উদ্বাহু হয়ে তাদের অভিনন্দন জানাচ্ছিলেন। আবার এই শাসক তৃণমূল যখন বিরোধী আসনে ছিল, তখন নন্দীগ্রামের ঘটনার পর বিভাস চক্রবর্তী নাট্য একাডেমি ছেড়েছিলেন, শঙ্খ ঘোষ বাংলা একাডেমি ছেড়েছিলেন। তখন সেই পদক্ষেপগুলোকে যুগান্তকারী মনে করেছিল তৃণমূল কংগ্রেস। আবার সেই শঙ্খ ঘোষ তৃণমূল জামানায় কামদুনির ঘটনায় যখন নাগরিক সমাজের তরফে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন, এই সদ্য জেলমুক্ত অনুব্রত মণ্ডল তখন বলেছিলেন, ও বাজে শঙ্খ। আসলে কি জানেন, দোষ কারো নয় গো মা, দোষ চেয়ারের, শাসকের চেয়ারের। যাই হোক, আমার পরের বক্তা হাওড়ার তারা সুন্দরী বালিকা বিদ্যাভবনের সেই প্রধান শিক্ষিকা, যিনি শিখিয়েছেন যে এই আন্দোলন আসলে উৎসব, সমাজ শোধনের উৎসব। আমার পরের বক্তা মোনালিসা মাইতি। নমস্কার। 9ই আগস্ট একটি হত্যা, ধর্ষণ অথবা ধর্ষণ এবং হত্যা হয়েছে। শাসক সেখানে জড়িত কি জড়িত নন সেটা বিচার করবেন, প্রমাণ তথ্য জোগাড় করবেন সিবিআই, এই মুহূর্তে অন্তত। আর আদালত রয়েছেন তাকে বিচার শোনানোর জন্য। আমি এই প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই যে এই মৃত্যু প্রমাণ করে যে আমাদের শাসনতন্ত্র আজ কিন্তু আর নিরপেক্ষ নয়। সে রক্তের দাগ মোছে, সে ধর্ষণকারীকে আড়াল করে, মালা পরায়। তাই আমরা ক্ষোভে, দুঃখে, কষ্টে বেরিয়ে এসেছিলাম। আমাদের শোক পৌঁছেছে শেষ পর্যন্ত দ্রোহে। এতে আমাদের দোষ কোথায়? কিংবা প্রশ্নটা এরকমও হতে পারে যে আমরা বেরিয়ে এলাম কেন, কি ছিল? একটা মৃত্যুই তো ছিল। না, এটা কোনো একটা মৃত্যু ছিল না। এটা একটি মেধা
তার রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে প্রশ্ন করেছে, কি কেন এসব হচ্ছে, কেন মেনে নেব? আমরা যারা এই মেধার শিক্ষক শিক্ষিকা, মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, তারা তো এই মেধাকেই শিখিয়ে এসেছি এতদিন ধরে। সবসময় চোখে চোখ রেখে কথা বলবে, বি সফট বাট নট উইক। আমরা এটা শিখিয়েছি, সিদ্ধারা সোজা করে প্রশ্ন করো রাষ্ট্রকে, সে তো সেটাই করেছিল। তাহলে তারপরে 36 ঘন্টা পরিষেবা দেওয়ার পর কেন তাকে এভাবে নিথর হয়ে পড়ে থাকতে হলো? তার চোখে শুধু জল ছিল না, রক্ত ছিল। কেন? আমরা বেরোবো না? আমরা বেরোবো না? এ তো আমাদের ঐতিহ্যের অধিকার। আমরা যদি আজ না বেরোই, তাহলে আমাদের বিদ্যাসাগর তো লজ্জা পাবেন, আমাদের রাজা রামমোহন তো লজ্জা পাবেন, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা আমাদের এসে বলবেন না, আমাদের সামনে দাঁড়াবেন না? তাহলে আমরা মুখ লুকোবো কোথায়? আমাদের বেরোতেই হতো, আমরা তাই বেরিয়েছি। মনে রাখবেন, এই লড়াই বুঝিয়ে দেয় যে মানুষকে তুমি মেরে ফেলতে পারো, কিন্তু তাকে পরাজিত করতে পারো না। তাই আমরা বেরিয়েছি। আমাদের খুব ভালো লেগেছিল যখন আমরা দেখেছিলাম যে মাননীয়া এল্ডার সিস্টার হিসেবে আমাদের জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে এসে পৌঁছেছিলেন। সত্যিই আমরা আশান্বিত হয়েছিলাম, বুক বেঁধেছিলাম নতুন কিছু পাব। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে যারা আন্দোলনে হেঁটেছে, বেছে বেছে এখন প্রশাসনকে দিয়ে তাদের এগেনস্টে কেস করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে। কেন? আমরা ভোট দিয়েছি ঠিকই, তার মানে কি আমরা দাসখত লিখে দিয়েছি যে অন্যায়কে অন্যায় বলবো না, ন্যায়কে ন্যায় বলবো না, সাদাকে সাদা বলবো না, কালোকে কালো বলবো না? আমাদের ভাবতে হবে। অনেকে বলছেন, অন্তত আজকে এই সভায় আমি দেখেছি যে সেখানে রাখা হয়েছে আমাদের যে বক্তব্য, যে বিষয়, সেখানে বলা হয়েছে কত দূর যায় নাগরিক স্বর, বুঝিয়ে দিল আরজি কর, পথে প্রতিবাদের ঝড়, ভাঙতে পারবে দানবগড়, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। আসলে আমরা ভুল দেখতে পাচ্ছি, কারণ আমাদের দেখানো হচ্ছে। অনেকে বলছেন আমাদের যে এই তো প্রতিবাদ থেমে গেছে। দেবাশিস বলছিলেন, দেবাশিস এই প্রতিবাদকে অন্য আর একটা মোশন দিচ্ছিলেন, বলছিলেন যে আজ আমরা চাইছি জাস্টিস, অভয়ার জন্য, কিন্তু আগামী দিনে আমরা দাঁড়াবো কিসের জন্য? না আর যাতে কোনো অভয়া না আসে, না তৈরি করতে পারে সমাজ। এর জন্য সত্যিই তো দরকার সমাজের শোধন। একটা শাসককে বদলে কি হবে যদি না সমাজতন্ত্রটাকে আমরা উপড়ে ফেলতে পারি, তার খোল নলচে আমরা যদি না বদলাতে পারি? তাহলে তো সেই খাপে খাপ মিলে যাওয়া, একজন যাবেন আর একজন আসবেন, এতে আমি মনে করি না অন্তত সমাজের কোনো উপকার হয়। অনেকে প্রশ্ন করেছেন এই আন্দোলন কি দিল? অনেক কিছু দিয়েছে। যা দিয়েছে আমাদের ফাঁকা ঝুলি তাতে ভরে গেছে। আমরা দেখেছি 13 বছরের বাচ্চা বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা দেখেছি 80 বছরের বৃদ্ধা, তার কোলে রয়েছে তার গোপাল, ঘরের গোপালকে তিনি নিয়ে এসেছেন আর মুখে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আমরা দেখেছি যৌনকর্মী বলছেন যে আমার দুয়ার থেকে আর দুর্গার জন্য মাটি যাবে না। এই আন্দোলন আমার স্বদেশ কবে দেখেছিল? আমরা যারা মিছিলে হাঁটছি, হেঁটেছি, তারা প্রত্যেক মুহূর্তে দেখেছি অচেনা মুখ। না, এখন মিছিল আমাদের খোঁজে না, আমরা মিছিলকে খুঁজি। এই আন্দোলনের সার্থকতা সেখানেই যে আমরা বলতে শুরু করেছি, বলতে শিখেছি নিজেদের কথা নিজেদের মতো করে। ভেবে দেখবেন, আমি আবার বলছি, আমরা কেউ এখানে সমাজ মন্থন করে অমৃত পাবো এই আশা নিয়ে কিন্তু আসিনি। আমরা শুধু এই আশাটা রেখেছি যদি 20টুকুকে তুলে আমরা কেউ নীলকণ্ঠ হতে পারি, তাহলেই কিন্তু অনেকটা পাওয়া হবে। এবং আমি বিশ্বাস করি যে রথ আজ প্রস্তুত হয়েছে, সমাজ শোধনের সেই রথের রশ্মিতে আম জনতা টান দিয়েছে।
কিন্তু এখনও অনেকের আশা বাকি আছে, তাদেরকেও আসতে হবে, তাদেরকেও মেলাতে হবে পা। কিন্তু দলীয় তন্ত্রের পতাকাকে ছিঁড়ে ফেলে সেই শোষণের দণ্ডকে ভেঙে তবে আপনাদের আসতে হবে এবং সেই রথের রশ্মিতে টান দিন। দেখবেন এই শোধন অবশ্যই নতুন দিনের কথা বলবে। যা গেছে তা যাক বলে বসে থাকলে হবে না, আর যাতে তা না যায় তাকে সুরক্ষিত করতে হবে। আমি বিশ্বাস রাখি ভাঙতে হবে আমাদের, কিন্তু সেই ভাঙা যেন গড়ার থেকেও সুন্দর হয়। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি শোক দ্রোহের চেহারা নিয়েছিল। দারুণ কথা বলেছেন মোনালিসা, যে মানুষকে তুমি মেরে ফেলতে পারো কিন্তু পরাজিত করতে পারো না। আন্দোলনে হাঁটার জন্য কেস, এবং সেই কেসে জামিন অযোগ্য ধারা। আমি বলছি স্বতঃস্ফূর্ত জনজাগরণকে এইভাবে কি বেঁধে রাখা যায়? এই প্রশ্ন তো থাকবে। দেখুন, অনেকে বলছেন এত আন্দোলনের কি আছে, আদালতে ভরসা রাখলেই তো মিটে যায়। কিন্তু মুশকিলটা হলো ন্যায় বিচার নির্ভর করে পুলিশ প্রশাসন অর্থাৎ রাষ্ট্রের জোগাড় করা তথ্য প্রমাণের ওপর, যেটা দিতে পারে একমাত্র নিরপেক্ষ প্রশাসন। 2012 সালের 25শে ফেব্রুয়ারি যে কাটোয়া গণধর্ষণ মামলা নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছিল, 3 বছর পর সেই মামলা যখন রায় বেরোলো, দেখা গেল 7 জন অভিযুক্তই বেকসুর খালাস পেয়ে গেল। মাননীয় বিচারক বলেছিলেন, প্রসিকিউশন হ্যাভ ফেলড টু প্রুভ দ্য কেস। সরকার পক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। আবার 2020 সালের 14ই সেপ্টেম্বর গোটা দেশে হইচই ফেলা হাথরাস গণধর্ষণ মামলাতে 4 জন অভিযুক্তর মধ্যে 3 জনকেই তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। মাত্র 1 জনের যাবজ্জীবন হয়েছে, তাও আবার ধর্ষণের অভিযোগে নয়, অনিচ্ছাকৃত খুনের ধারায়। ভাবুন, তার মানে হাথরাসে নাকি ধর্ষণই হয়নি, অথচ কিশোরী তার মৃত্যুকালীন জবানবন্দিতে 4 জনের নামই বলে গেছিল। অত দূর যাওয়ারও দরকার নেই। 2013 সালে 7ই জুন কলেজ থেকে ফেরার সময় আমাদের রাজ্যের কামদুনিতে এক ছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্ট 3 জন ফাঁসির সাজাপ্রাপ্তর মধ্যে 2 জনের শাস্তি কমিয়ে যাবজ্জীবন করে দেয়, আর 1 জন ফাঁসির সাজাপ্রাপ্ত বেকসুর খালাস পেয়ে যায়। আর বিলকিস বানু মামলাতে ধর্ষণে দোষী সাব্যস্ত 11 জন অপরাধীকে 2022 সালের 15ই আগস্ট আজাদির অমৃত মহোৎসবের দিন জেল থেকে মুক্ত করার ঘোষণা করেছিল গুজরাট সরকার। অথচ দেখুন, কাটোয়া ধর্ষণ কাণ্ডের তদন্ত করেছিল আমাদের রাজ্যের পুলিশ, কামদুনিতে সিআইডি, হাথরাসের ক্ষেত্রে প্রথমে উত্তরপ্রদেশ পুলিশ, তারপর সিবিআই, বিলকিস বানুতে সিবিআই। সুতরাং বিচার কিন্তু নির্ভর করে নিরপেক্ষ তদন্তের ওপর। যাই হোক, আমার পরের বক্তা অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের যুক্তিতর্কের যে মূল যে বিষয়টা, সেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আছি। গত 9ই আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকেই শোকাহত, এবং সবথেকে বড় কথা যেটা, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের ওপরেও আমাদের যথেষ্ট আস্থা রয়েছে, এবং আমরা আশা প্রকাশ করব যে এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন হবে, এবং আগামী দিনে এই আন্দোলন প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের যে নাগরিক সমাজ, সেই নাগরিক সমাজের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র আমাদের সামনে তুলে আনবে। কারণ আমি ব্যক্তিগতভাবে খুব কনফিউজড, কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে 2007 সালে নন্দীগ্রামে যে নৃশংস ঘটনা ঘটেছিল, সেই নৃশংস ঘটনার প্রতিবাদে একটা ঐতিহাসিক মিছিলের সাক্ষী ছিল কলকাতা। খুব দুর্ভাগ্যজনকভাবে সেই মিছিলের পরে, সেই ঘটনার সমর্থনে কিনা জানি না, শাসক দলের বুদ্ধিজীবীরাও অনেকে পথে নেমেছিলেন, এবং তারাও একটা বিরাট সংখ্যক মানুষকে হাজির করিয়েছিলেন, এবং সংখ্যার ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে আগের দিনের মিছিলে যারা ছিল তারা সংখ্যায় কম ছিল। সুমনদা একটু আগে আলোচনা প্রসঙ্গে অভয়ার মৃত্যু এবং সেই মৃত্যু সংক্রান্ত আন্দোলন প্রসঙ্গে উনি কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুললেন। আমার মনে হয় কৃষক আন্দোলনের যে
পরিপ্রেক্ষিত, কৃষক আন্দোলনকে কিভাবে কেন্দ্রীয় সরকার কিভাবে পেশি শক্তির সাহায্যে দমন করেছিল, কিভাবে কী ঘটনা ঘটেছিল, বোধহয় তার সঙ্গে আজকের আমাদের যে আলোচনার যে বিষয়, সেই আলোচনা যে ঘটনাকে কেন্দ্র করে, যে নৃশংস ঘটনাকে কেন্দ্র করে, তার বোধহয় খুব একটা কোনো মিল নেই। কারণ এখানে রাজ্য সরকার কিন্তু জুনিয়র ডাক্তার যে দাবি, সেই দাবিগুলো থেকে প্রথম দিন থেকে একমত। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের প্রশাসনের থেকে শুরু করে একাধিকবার তারা কিন্তু বলেছে যে দাবিগুলো যে তোলা হয়েছে, এই দাবিগুলো অত্যন্ত ন্যায্য। এবং পরবর্তীকালে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা আইনও পাশ করা হয়েছে, যে আইনটা রাজ্যপাল এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, যেটাতে কড়া শাস্তির দাবি করা হয়েছে। আমি যে জায়গাটায় একটু বলার চেষ্টা করব, আমি এই 19/8/24 টেলিগ্রাফ পত্রিকা 4 নম্বর পাতায় একটা বড় হেডিং হয়েছিল, ওমেন আন্ডার অ্যাসাল্ট ফ্রম স্টার হোটেল নিয়ার হাতরাস টু দি টেক সিটি বেঙ্গালুরু। অর্থাৎ এই নারী নির্যাতনের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা অনেক বড়, বৃত্তটা অনেক বড়। মানে একেবারে লন্ডন থেকে শুরু করে সেদিনকে উত্তরাখণ্ড, বিহার এবং ব্যাঙ্গালোর প্রত্যেককেই যুক্ত করে ফেলেছিল নারী নির্যাতনের ঘটনা। ফলে সার্বিকভাবে আমরা যখন নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী ধর্ষণের বিরুদ্ধে, নারীর অবমাননার বিরুদ্ধে যখন আমরা বলবো, সেই বৃত্তটাকে আমরা যেন ছোট করে না দেখি, আমরা যেন শুধু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আলোচনা করে এই কথাটা যেন প্রমাণ করার চেষ্টা না করি যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আপনারা জানেন যে 9ই আগস্ট এই ভয়াবহ ঘটনা ঘটে, নৃশংস ঘটনা ঘটে, এবং সেই নৃশংস ঘটনার পরবর্তী 10 দিনে 900 ধর্ষণ হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। মানে প্রতি 24 ঘন্টায় 90টি, আর প্রতি 15 মিনিটে একটি করে। অর্থাৎ এই যে আন্দোলন, এই যে নারীদের পণ্য করে দেখা এবং নারীদের সম্পর্কে শ্রদ্ধার অভাবের যে জায়গাটা, সেটা বোধহয় আমাদের পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষা থেকে প্রথমে শুরু হওয়া দরকার রয়েছে। আমি মনে করি যে আমরা ভালো ডাক্তার তৈরি করতে চাই ছেলে মেয়েকে, ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে চাই, ভালো অধ্যাপক তৈরি করতে চাই, ভালো শিক্ষক তৈরি করতে পাই, কিন্তু ভালো মানুষ কজন তৈরি করতে চাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে জানেন যে বিভিন্ন প্রফেশনে খারাপ মানুষের সংখ্যা রয়েছে, এবং যারা বিভিন্ন প্রফেশনে গিয়ে সেই প্রফেশনের যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছে। সুতরাং আমরা যখন আলোচনা করব, আমরা যখন বিচার বিশ্লেষণ করব, আমরা যখন আন্দোলনে যাব, দয়া করে আমরা সেই আন্দোলনের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তির কথাটা বোধহয় বারবার আমাদের মনে রাখা দরকার। এই নাগরিক আন্দোলন, গত 14ই আগস্টের যে রাত দখল আন্দোলন, তার আগে অলরেডি জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন শুরু করেছিলেন। তারপরে আমরা গত 27/8/24 আমরা দেখলাম আরও একটা ভয়ঙ্কর একটা আন্দোলন। মানে অনেকটা এই আন্দোলনের আঁচে রুটি সেঁকে নিতে চাইছে কয়েকটা রাজনৈতিক দল। সেখানে আমরা দেখলাম যে 28শে আগস্ট ওই টেলিগ্রাফ পত্রিকা তারা হেডলাইন করছে, দি ডে অফ দি লুম্পেন, এ সিটিজেন্স অ্যাজিটেশন ফর সেফটি স্পার্কড বাই দি আরজিকর হরর ইজ ব্রুটালি হাইজ্যাকড অন ক্যালকাটা স্ট্রিটস। আমরা দেখলাম যে ভয়াবহভাবে সেই আন্দোলন শুধু যিনি মারা গেছেন তার প্রতি শ্রদ্ধা প্রকাশ নয়, ন্যায় বিচার চাওয়া নয়, নারী নিরাপত্তার ব্যাপারটাকে অনেক দূরে সরিয়ে রেখে আমরা দেখলাম যে তাদের লক্ষ্য হয়ে দাঁড়ালো নবান্নের 14 তলায় পৌঁছানো। নবান্নের 14 তলায় পৌঁছতে গেলে আমাদের ভারতবর্ষের একটা গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা রয়েছে। সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই ক্ষমতায় আসা যায়। সুতরাং এই আন্দোলনের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের কথাটা এই কারণে বারবার ধরে বলছি, আপনারা অনেকেই জানেন কিনা জানি না যে উত্তরপ্রদেশে গত এপ্রিল মাস থেকে 6 মাসের জন্য এসমা জারি করা হয়েছে, যাতে সেখানে কোনো সরকারি কর্মচারী আন্দোলনে যেতে না পারে। সুতরাং এই আন্দোলনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাও আমাদের মনে রাখা দরকার রয়েছে। আমি এরপরে যেটা বলবো যে আপনারা অনেকেই জানেন যে আগস্ট মাসেই প্রকাশ্যে এসছে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের একটা রিপোর্ট, যার হেডিং হচ্ছে উমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া 2023,
যে রিপোর্ট বলছে যে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধের তালিকার শীর্ষে গেরুয়া মডেল রাজ্য ইউপি, যেখানে এই ঘটনা ঘটছে 7.5 লক্ষ, গুজরাটে ঘটনা ঘটেছে 5.5 লক্ষ, আর পশ্চিমবঙ্গে 2 লক্ষেরও কম। যেটা সবথেকে ভয়াবহ, যেটার দিকে আমার মনে হয় আরও বেশি করে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেটার প্রতি আরও বেশি করে নজর দেওয়া দরকার, সেটা হচ্ছে 131 নম্বর পাতায় বলছে দেশে সর্বাধিক ধর্ষণের শিকার হচ্ছে 18 থেকে 30 বছর বয়সী মহিলারা, যাদের অধিকাংশই কোথাও না কোথাও তারা কর্মরত। সুতরাং আমরা দেখলাম যে আইএমএও একটা রিপোর্ট বার করলো, যে রিপোর্টে তারা বলছে যে নাইট ডিউটিতে নিরাপত্তাহীনতায় ভোগেন সারা দেশের 35% চিকিৎসক। সত্যি এটা অত্যন্ত ভয়াবহ। মানে যারা আমাদের প্রাণ রক্ষা করেন হসপিটালগুলোতে, এবং আমরা জানি সরকারি হসপিটালে তার কী ধরনের রুগী যায়, কী ধরনের মুমূর্ষু রুগী যায়, এবং রুগীর যে চাপ, প্রেশারটা, সেটা সাংঘাতিক। সুতরাং খুব স্বাভাবিকভাবে এই প্রেক্ষাপটটা কিন্তু এগুলো সব সারা দেশের পরিপ্রেক্ষিতে, আমি যে পরিসংখ্যানগুলো দেখছি এগুলো সারা দেশের পরিপ্রেক্ষিতে। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে, যখন এই আন্দোলন চলছে, এই আন্দোলনে কোনো জায়গায় রাজনৈতিক অনুপ্রবেশ ঘটছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা বাংলা শব্দভাণ্ডারে পাঁচাটা শব্দটা অনেক দিন থেকে আমরা জানি, ছোটোবেলা থেকেই জানি পাঁচাটা। তা পাঁচাটা বলতে খুব তোষামতকারী একজন নিকৃষ্ট শ্রেণীর মানুষকে চিহ্নিত করা হয়। এখন যে শব্দবর্ণটা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, বিভিন্ন জায়গার স্লোগান, মিছিল মিটিংয়ে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে চটি চাটা শব্দটা। এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের পূর্বতন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও চটি পরতেন, আর তার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তিনি পামসু পরতেন। কিন্তু চটি চাটা শব্দটার ক্ষেত্রে কিন্তু কোথাও সিপিআইএমের কোনো অন্ধভক্তকে চিহ্নিত করা হয় না, কারণ এই চটি চাটা শব্দের মধ্যে একটা শব্দ অদৃশ্যভাবে রয়েছে, সেটা হচ্ছে হাওয়াই চটি চাটা। অর্থাৎ এইখানে বোধহয় কোথাও না কোথাও আমাদের যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং অ্যাসপায়ারিং মিডল ক্লাস যারা উন্নতি শিখরে উঠতে চায়, ওঠাটা অস্বাভাবিক না, প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে উপরে ওঠার। এই হাওয়াই কথাটাকে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এটা ক্লাসের একটা ক্লাস কনসাসনেস, এক ধরনের ক্লাস কনসাসনেস বাড়বে। আমরা একটা ঘটনার কথা পড়েছিলাম না, ছবিও দেখেছিলাম, সেটা হচ্ছে যে জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে, রাইটার্সের সামনে জল জমে গিয়েছিল অনেক, সেই ছবিটা কাগজে প্রকাশিত হয়েছিল। তা সেখানে দেখা গিয়েছিল যেহেতু তিনি প্রতিদিনই প্রিমিয়াম চলতেন এবং মানে গাড়িটা একটু নিচু গাড়ি, জল ঢুকে যেতে পারে, যে কোনোভাবে ওনার পায়ে জল লেগে যেতে পারে। পুলিশের পাইলটের যে ভ্যানটা এসে দাঁড়ালো, তিনি সেই ভ্যানের উপর পা দিয়ে তারপর গিয়ে জল পেরিয়ে নামলেন। আমি কেন এই কথাটা বলছি, যে আজকের ওই হাওয়াই চটি কথাটা যাকে লক্ষ্য করে বলা রয়েছে না, তিনি কিন্তু যদি এখন নবান্নের সামনে জল জমে বা পূর্বতন রাইটার্স বিল্ডিংয়ের বাইরে জল জমে, তিনি কিন্তু ওই জলের মধ্যেই নেমে পড়তেন, আর জলের মধ্যে নেমেই হয়তো তিনি গটগট করে সেখানে ঢুকে যেতেন। অর্থাৎ এই যে সহজে পৌঁছে যাওয়া, সহজে সলিউশন, একজন যার মধ্যে সে ধরনের পেডিগ্রি নেই, তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে আসেননি, তিনি ব্যারিস্টারি করে আসেননি, তিনি যোগমায়া কলেজে পড়েছেন, সাধারণ জীবনযাপন করেছেন, ফলে তার প্রতি যে বিতৃষ্ণা, সেই বিতৃষ্ণাটা কিন্তু বারবার ওই শব্দতে ফুটে উঠছে। এটা আমি অনুরোধ করব যারা আন্দোলন করছেন, যারা, আমি মনে করি যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বেসিক্যালি শুরু হয়েছিল অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, এবং আমি আশা করব তারা অরাজনৈতিকভাবেই সেটা সীমাবদ্ধ রাখবেন। কিন্তু দয়া করে যে স্লোগানগুলো দিচ্ছেন, ওই চটি চাটা বারবার ধরে ব্যবহার করে আপনি দেশের এই মুহূর্তে হয়তো দ্বিতীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে, যা তখন যখন ব্যবহার করা হয়েছিল না, তখন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিল। আমরা মহিলা সুরক্ষার কথা বলবো, মহিলাদের সম্মানের কথা বলবো, অথচ মাতৃসমা একজন মহিলা, তার দিকে এরকম ধরনের স্লোগান ছুড়ে দেবো, এটা অরাজনৈতিক বলতে পারছি না। আমি অরাজনৈতিক এটা বলতে পারছি না। তা যে হাওয়াই চটি পড়া একটু আগে রেফারেন্স হিসেবে এলো, মাননীয় দিদিমণি বললেন কথাটা,
তিনি জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন করছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, অক্লেশে সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং পৌঁছে যে কথাটা বলেছিলেন যে আমি তোমাদের দিদি হিসেবে এখানে এসেছি। অনেকেই আপনারা আমার দেখে মনে হচ্ছে আপনাদের অনেকেই আমরা টিভিতে দেখেছি, আপনারা অনেকেই সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। তা যে কথাটা, এই কথাটা অক্লেশে বলতে পারেন যিনি, এবং যিনি বরাবর বারবার বলে আসছেন যে জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবিগুলো ন্যায্য দাবি। কালীঘাটে যখন আলোচনায় গেলেন, অনেকক্ষণ ধরে টানা পড়েন, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমাদেরও দেখে খারাপ লাগছিল। বাচ্চা ছেলেগুলো তারা দুদিন বাদে আমাদের স্বাস্থ্য পরিষেবার একটা অন্যতম প্রধান নির্ভরতা যারা, তারা বাইরে ভিজছে, একটা সামান্য টানা পড়ে না সেখানে তারা পৌঁছতে পারছে না। তা সেই সময় মুখ্যমন্ত্রী অক্লেশে বলেছিলেন যে তোমরা আলোচনা না করতে পারো, একবার ঘরে এসো না, ঘরে এসে এক কাপ চা খেয়ে যাও। এই বিশ্বাসটা কি তাকে করা যেত না? আমার মনে হয় এগুলো একটু বিচার বিবেচনা আমাদের করা দরকার রয়েছে। কারণ আমরা যদি নারীকে সম্মান করতে না শিখি না ছোটোবেলা থেকে, আমার বাবা যদি আমার মাকে শ্রদ্ধা করতে না পারে, আমি কখনো মহিলাদের শ্রদ্ধা করতে পারবো না। কারণ একজনের জীবনে মায়ের থেকে বড় অবদান আর কারণ নেই। শিক্ষাটা ওইখান থেকে তৈরি হয়। ফলে আপনি যে আন্দোলন, আমি বারবার বলছি যে আপনি অন্য সব আন্দোলনের কথা, অন্য সমস্ত ভুল ত্রুটির কথা বল দিন, অনেক ত্রুটি হয়তো আছে, রাজ্য সরকারের তরফে হয়তো হ্যান্ডলিং করার ক্ষেত্রে অনেক ত্রুটি আছে, আমি অস্বীকার করছি না, সেটা হতে পারে সেটা। কিন্তু দিনের শেষে একজন মহিলা ঐকান্তিকভাবে চাইছেন যে এই সমস্যার সমাধান হোক এবং আমরা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসি। সত্যিতে জুনিয়র ডাক্তাররা না থাকলে সরকারি হসপিটালগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়বে, এটা ওরা জানে, আমার থেকে বেশি করে জানে ওরা। আমরা তো ওদের কাছেই যাই ডাক্তার দেখাতে। আমার বাড়িতেও তো ডাক্তার আছে, আমার বাড়িতে তো ডাক্তারি পড়ছে ছেলে মেয়ে, আগামী দিনে জুনিয়র ডাক্তার হিসেবে ঢুকবে। ডাক্তাররা একটা দেশের ভবিষ্যৎ, একটা রাজ্যের ভবিষ্যৎ। দীর্ঘদিন যদি তার কাজ থেকে সরে আসে একটা বিশাল সংখ্যক মানুষের কাছে, আমরা কিন্তু পরিষেবা পৌঁছে দিতে পারিনি। এটা আমি তোমাদের দাদা হিসেবে বলছি, আমি এটা তোমাদের দোষ দিয়ে বলছি না। তোমরা আন্দোলন করছো, তোমাদের দাবি স্বচ্ছতা সম্পর্কে, ন্যায্যতা সম্পর্কে আমি সহমত, কিন্তু আমি দাদা হিসেবে এই কথাটা বারবার বলতে বাধ্য হচ্ছি যে তোমরা এই কথাটাও বিবেচনা করো। আন্দোলন চলুক, চাপটা থাকুক, কিন্তু পাশাপাশি যেটা তোমরা পরবর্তীকালে অভয়া ক্লিনিকের মাধ্যমে যেটা করেছো, যেটা এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ফ্লাডের যে সমস্যাটা মারাত্মক আকারে গেছে, প্রচুর মানুষ সেখানে আক্রান্ত হচ্ছে নানা রোগে, তোমরা গিয়ে সেখানে ক্লিনিং করছো, এইটাই কাজ, এইটাই ডাক্তারদের কাজ। আমি একটু আগে আলোচনার প্রসঙ্গে হাতরাসের কথা সুমনদা বলছিলেন না, আমি হাতরাসের এই আনন্দবাজারের একটা রিপোর্ট বেরিয়েছিল কিছুদিন আগে আন্দোলন চলার সময়। দুর্ভাগ্যজনকভাবে হাতরাসের ওই পরিবারটা এই মুহূর্তে সিআরপিএফের পাহারায় রয়েছে, বাড়ির বাইরে বেরোতে পারে না ভয়ে, ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে পারে না, কারণ গ্রামের বিদ্যালয়ে পাঠালে তাদের সিকিউরিটি নেই, তারা বাড়ি ফিরে আসবে কিনা, আর গ্রাম থেকে দূরে পাঠানোর সামর্থ্য নেই। এলাহাবাদ হাইকোর্ট 22 সালে একবারে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছিল যে ওই যে অভাগার পরিবার, এই অভাগার পরিবারকে একজনকে সরকারি চাকরি দিতে হবে। ইউপি প্রশাসন চুপ করে বসে আছে, কিচ্ছু দেয়নি। দুর্ভাগ্যজনক ঘটনা। আমি এটা বলবো, এটা আমি কোনোভাবে একটা আলোচনা প্রসঙ্গে কোথাও এসছে, জহরবাবু বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা এটা, যে এই আন্দোলন প্রমাণ করে দিলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। এই যে 34-35 দিন ধরে রাস্তায় থেকে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা দেখালো, আমি রাজনীতির বার্তাকে বাদ দিচ্ছি, রাজনীতির ওই নৃশংস লোকেরা থাকবে যারা এই জুনিয়র ডাক্তারদের সামনে রেখে তারা তাদের রাজনৈতিক যে উচ্চাসা, সেই উচ্চাসা তারা পূরণ করতে চাইবে। আপনারা আন্দোলন করুন যদি আন্দোলন প্রকৃত অর্থে চান, যদি সত্যি নারী সুরক্ষার কথা সত্যি যদি ভাবেন, আগামী দিনে ধর্ষণের ঘটনা সরকারি হসপিটাল যেন কোনো জায়গায় না ঘটে, সেই শিক্ষা যদি ঘটে, তাহলে অবশ্যই রাজনীতির যে ঘোলা জল, সেই ঘোলা জল থেকে দূরে থাকাটা ভালো। আপনারা দেখলেন যে এই বদলাপুরের যে দুজন আসামি, সেই দুজন আসামিকে গান ডাউন করেছে কালকেই, গতকালের ঘটনা, আজকেই খবরের কাগজে আছে। আমরা অনেক ভালো আছি, আমি বলছি যে এনসিআরবি রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গ ভালো, আমাদের মেয়েরা রাত্রিবেলা বেরোতে পারে, যে ঘটনা ঘটছে সেটা নিন্দনীয়, সেটাকে বন্ধ করতে হবে। কিন্তু আমরা যদি শুধু আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে এগুলোকে আলোচনা করি, তাহলে খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবীর কাছে যারা
পশ্চিমবঙ্গের উজ্জ্বল মুখ, যারা নিট পরীক্ষার মাধ্যমে তারা এখন বর্তমানে আসতে হয়, খুব শক্ত পরীক্ষা দিয়ে তাদের আসতে হয়, তাদের কাছে অনেক মানুষের অনেক প্রত্যাশা, তারা সত্যটা বলুক, রাজনীতিটাকে বাদ দিক। আর দুর্নীতির কথা তো কিছুদিন আগে কথাটা কেন উঠলো না এখন আমি বুঝতে পারলাম না। নিট দুর্নীতি আর কি বড় দুর্নীতি হতে পারে? নিটের যে দুর্নীতির কথা এসছে, কোথায় কি হয়েছে? সেবির চেয়ারম্যান ওই যে কি মিসেস বুচ, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো দেখলে বুঝতে পারবেন সেই অভিযোগের আমাদের এই যে করাপশান, সেই করাপশানের লেভেলটা কোথায় গেছে, করাপশান এখানে নেই আমি বলছি না, এখানেও করাপশান আছে। আপনি করাপশানটাকে চেষ্টা করলে মিনিমাইজ করতে পারেন, পার্সেন্টেজ কমাতে পারেন। 2015-তে প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে চা খাওয়ার পর মেহুল ভাই তিনি 1,000 কোটি টাকা মেরে বিদেশে চলে গেছেন। আমি বলবো না, এগুলো তো আজকের বিষয় না, আলোচনার বিষয় না। সুতরাং আমি আশা প্রকাশ করব যে আন্দোলন অবশ্যই চলবে। অভয়ের মৃত্যু হয়েছে, তার যে শাস্তি, সেই শাস্তি যেন চূড়ান্ত শাস্তি তারা যেন পায়, এবং যে দুর্নীতির কথা ওনারা প্রকাশ্যে এনেছেন সেই দুর্নীতিও যেন আগামী দিনে স্বাস্থ্যক্ষেত্রে না থাকে। আমরা একটা সুস্পষ্ট স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেন দেখতে পাই। আমরা তো আমেরিকায় বাস করি না, আমাদের পার ক্যাপিটাল ইনকামটা দেখতে হবে। 20 কোটি মানুষ, আমাদের 20 কোটি মানুষ রাত্রিবেলা না খেয়ে শুতে যায়। আমাদের সরকারি হসপিটালটাই একমাত্র জায়গা। আমি অধ্যাপক মানুষ, আমি ভালো টাকা মাইনে পাই, আমিও সমস্যায় পড়ে যাই। আমার বাড়িতে আমার বাবা যদি 2বার অসুস্থ হয়ে যায়, আমিও সমস্যায় পড়ে যাই, তাও সরকারি হসপিটালে ছুটতে হয়। তাই আমার ভাইদের কাছে অনুরোধ, ভাই বোনদের কাছে, যে আপনারা আন্দোলন করুন, পাশে থাকুন, মানুষের পাশে থাকুন, আর রাজনীতি থেকে দূরে থাকুন। একটা উদাহরণ অন্তত রাখুন যে পশ্চিমবঙ্গের বুকে একটা অরাজনৈতিক আন্দোলন হচ্ছে। ধন্যবাদ সুমনদা, শুরু থেকে শুরু করাই ভালো। সুমনদাকে ধন্যবাদ যে মনে করিয়ে দিলেন যে সত্যি সত্যি নন্দীগ্রামের পর নাগরিক সমাজের, আবার বলছি যে এই এখন আরজিকর কাণ্ডে যে স্কেলে যত মানুষের অংশগ্রহণে যতবার নাগরিক মিছিল হয়েছে, তার সঙ্গে নন্দীগ্রাম বা রিজবানুরের পরবর্তী সময়ের নাগরিক মিছিল তুলনীয় নয়। তা সত্ত্বেও উনি ঠিকই বলেছেন যে যেদিন সেই নাগরিক সমাজের মিছিল বিশেষ কিছু মুখের ডাকে রাস্তায় নামলো এবং সেই মিছিলে যথেষ্ট জনসমাগম হয়েছিল, তার পরের দিনই তৎকালীন শাসকের একটা মিছিল রাস্তায় বেরোয়। আবার এরকম অনেকে ছিলেন, যেমন মৃণাল সেন, তিনি 2টো মিছিলেই হেঁটেছিলেন। তো এই জিনিস হয়েছে, কিন্তু পাশাপাশি এটাও মনে করে দেওয়া দরকার যে 2014 সালে সেই হোক কলরব আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাচক্রে এই সেপ্টেম্বর মাসে, যার 10 বছর পূর্তি, হোক কলরবের মিছিল যেই হলো, বিপুল জনসমাগম এবং বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সেই মিছিলে যোগ দিল, তৎকালীন শাসক দল ভয়ঙ্কর একটা, আমি প্রকাশ্যে স্লোগানটাও বলতে চাইছি না, উল্টো স্লোগান দিয়ে টিএমসিপি একটা পাল্টা মিছিল করলো, একেবারে স্পষ্ট 2টো নেশাদ্রব্যর নাম করে যে যাদবপুরে এইটা হচ্ছে, সেইটা বন্ধ হওয়াতেই মিছিল। সুতরাং মিছিল পাল্টা মিছিলের সংকীর্ণ রাজনীতি এই রাজ্য এর আগে বহুবার দেখেছে। কি আশ্চর্য, রাস্তায় মিছিল দেখলে শাসক সিঁদুরে মেঘ দেখে কেন বলুন তো? ঠিক যেভাবে 1993 সালের 21শে জুলাই জ্যোতি বসুর প্রশাসন বলেছিল যে রাইটার্স দখল করতে আসছে, বারবার এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনেও শোনা গেল যে টার্গেট নবান্ন 14 তলা। একবারও কিন্তু আমি কোনো ডাক্তার বা যারা আন্দোলন করছে তাদের কাউকে নবান্নের 14 তলা তাদের লক্ষ্য এইটা বলতে শুনিনি। রাজনৈতিক দল তাদের মধ্যে আন্দোলন করে, সুমন্ত যথার্থ বলেছে, হাতরাসের এবং এই রাজ্যের বহু ক্ষেত্রে রাজনীতির রুটি সেঁকতে অনেকে উদ্যোগী হয়। আমি বলছি হাতরাসে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা চলে যান, সেটাও কি রাজনীতির রুটি সেঁকা? আমি জানি না, কিন্তু এই ফর্মুলায় সেটাও পড়ে। একটা স্পষ্ট বিভাজনের চেষ্টা হচ্ছে নানা অংশ থেকে, সেটা হচ্ছে একদিকে এলিট শ্রেণী আর একদিকে হচ্ছে সাধারণ গরিব গ্রামের মানুষ। না, এটা কোনো বনামের লড়াই নয়, তার কারণ ধর্ষণ, খুন, তার প্রতিবাদে রাস্তায় নামা, সেটা সমাজের সব শ্রেণীর মানুষকে একই রকমভাবে স্পর্শ করেছে। আমি বলছি যে মহিলাদের সম্মানের কথা একদম যথার্থভাবে সুমন বন্দ্যোপাধ্যায় মনে করে দিলেন, কিন্তু পাশাপাশি আমি তো ভেবেছিলাম একটা কঠোর কড়া বার্তা আসবে শীর্ষ থেকে, যখন একের পর এক মন্ত্রী বা বিধায়ক ওই রাত দখলকে কটাক্ষ করছেন, একেবারে মদ্যপানের সঙ্গে, মহিলাদের মদ্যপানের সঙ্গে তুলনা করে অন ক্যামেরা বিবৃতি দিচ্ছেন, কিন্তু কোনো নিন্দা নেই। কেউ বলছেন আঙুল ভেঙে দেবো, কোনো নিন্দা নেই। একদিকে রাত দখল, অন্যদিকে এই আন্দোলন, তার সঙ্গে ডিস্কো ডান্সের কী সম্পর্ক? আমি বলছি সেই কটাক্ষও শুনতে হচ্ছে। সুতরাং আমি বলছি মহিলাদের সম্মান জানানোর বিষয়টা একটু সার্বিক হোক না, সব শ্রেণীতে সমানভাবে, এমনকি ক্ষমতাশালীদের অংশেও একই রকমভাবে বার্তা যাক না, আমাদের তো খারাপ লাগবে না।
দেখুন, সেদিন এবিপি আনন্দের আর্কাইভে হঠাৎ একটা বক্তব্য চোখে পড়ল। একজন বলছেন, কোট অ্যান্ড কোট, আপনাদের বলতে হবে আমরা নাগরিক, কারো দাস নই। ছাত্র যুবদের রক্ত গরম থাকে, তারা আন্দোলন করবে, ছাত্ররা দাসখত দেওয়ার জন্য নয়। এটা বলা হচ্ছে 2020 সালের 28শে জানুয়ারি। যিনি বলছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিরোধী নেত্রী হিসেবে নন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক সমাজ আর ছাত্র সমাজকে রাস্তায় নেমে আন্দোলন করতে বলেছিলেন। না, ভুল শোনেননি। তবে ইস্যুটা ছিল সিএএ বিরোধিতা, অর্থাৎ কেন্দ্রের পাশ করা আইনের বিরোধিতা। তাহলে আজ যখন রাজ্যে এই রকম একটা ইস্যুতে ওই ছাত্র সমাজ আর ওই নাগরিক সমাজ দিন দখল আর রাত দখল করছে, তখন শাসকের আপত্তি কেন? শাসক দলের মন্ত্রী থেকে নেতারা কেনই বা আঙুল ভাঙার হুমকি দেবেন? গণতান্ত্রিক মূল্যবোধ তো বলে যে তিলোত্তমার সুবিচারের দাবিতে এই আন্দোলনে শাসক, বিরোধী, ছাত্রছাত্রী, নাগরিক সমাজ সবার একসঙ্গে সামিল হওয়া উচিত। তাহলে আপত্তিটা কোথায়?